তোমরা একজনে কষ্ট করে তোমাদের মেসেঞ্জার গ্রুপে এটা লাইভটা একটু শেয়ার করে দাও, আর আমার ভয়েস এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো, আর মেসেঞ্জার গ্রুপে একজন শেয়ার করে দাও ভিডিওটা। একজনের মেসেঞ্জারে আমার ভয়েস ক্লিয়ার কিনা একটু বলো, আর ভিউ ঠিক আছে কিনা একটু বলো, আর মেসেঞ্জারে তোমরা একটু ভিডিওটা একটু শেয়ার করো। আজকে আমরা 9টা পর্বের মধ্যে 2টা পর্ব তো আমরা গত ক্লাসে পড়ছিলাম। কি কি ছিল 2টা পর্ব? সেটা হচ্ছে পরিফেরা এবং নিডারিয়া, কিছু টেকনিকের সাহায্যে শিখছিলাম। আজকে এরকম কিছু টেকনিক থাকবে, এবং টেকনিকের সাহায্যে আমি বাকি পর্বগুলো তোমাদের বাকি পর্বগুলো মনে রাখার ওয়েটা একটু বলে দিব। হ্যাঁ, যেহেতু এই প্রথম অধ্যায়ের যেহেতু 9টা মেজর পর্ব আছে, এবং 9টা মেজর পর্ব তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো জানতে হবে ফর এমসিকিউ ফর সিকিউ, দুইটার জন্য সিকিউ এমসিকিউ দুইটাতেই আসে। সো দুইটার জন্য যেহেতু জানতে হবে, সো বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। তো এতগুলো বৈশিষ্ট্য মনে রাখা তো টাফ, তাই না? এই জন্য আমরা কিছু টেকনিক ইউজ করি, ওই টেকনিকের সাহায্যে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করি। তো এই গত ক্লাসে কিন্তু আমি এরকম 2টা টেকনিক দিয়েছিলাম, যেটা দিয়ে আমরা 2টা পর্ব মনে রাখছিলাম। তো আজকে আমি আরও 6টা পর্ব দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আরও 6টা পর্ব দেওয়ার চেষ্টা করব। ওই 6টা পর্ব 6টা বৈশিষ্ট্য থাকবে, আর বৈশিষ্ট্য অনুসারে আমরা ইজিলি ওই পর্বগুলো মনে রাখতে পারবো। ওকে, আচ্ছা। আচ্ছা দেখো, আশা করি সবকিছু ক্লিয়ার। যে আমরা এখন যে পর্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। এই পর্বটা প্লাটিহেলমিনথেস, এটা হচ্ছে তোমাদের পর্ব নাম্বার 3। আমি গত ক্লাসে 2টা পর্ব পড়াইছি, একটা হচ্ছে পরিফেরা আর একটা হচ্ছে নিডারিয়া। সিরিয়ালি যেটা আসবে অবশ্যই সিরিয়ালি মনে রাখতে হবে, সিরিয়ালি মনে রাখতে হবে সবগুলো পর্ব। তো 3 নম্বর সিরিয়ালে যে পর্বটা আসে ওই পর্বটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথেস। আর কথা হচ্ছে যে এই পর্বর নাম প্লাটিহেলমিনথেস কেন? কারণ হচ্ছে এই পর্বে থেকে যদি আমি এই পর্বের নামটাকে যদি আমি ভাগ করি, এখানে 2টা শব্দ আমি পাবো। একটা হচ্ছে প্লাটিস, যেমন এখানে আমি বলতে পারি একটা হচ্ছে প্লাটিস। বাই প্লাটিস কথাটার অর্থ হচ্ছে চ্যাপ্টা, বা এটাকে তুমি চাইলে ফিতাও বলতে পারো, এটাকে তুমি চাইলে ফিতাও বলতে পারো। তাহলে প্লাটিস কথাটার অর্থ হচ্ছে চ্যাপ্টা অথবা ফিতা। ফিতাও কিন্তু চ্যাপ্টা থাকে, খেয়াল করবা। সো চ্যাপ্টা অথবা ফিতা। আর হেলমিনথেস এই কথাটার অর্থ কি? কৃমি। তার মানে প্লাটিহেলমিনথেসে যে সকল প্রাণীগুলা থাকবে সে সকল প্রাণীগুলার নাম হচ্ছে কি? চ্যাপ্টা বা ফিতা, কৃমি। তার মানে আমরা কৃমি সম্বন্ধে সবাই আমরা একটু পরিচিত। তো মোটামুটি পৃথিবীতে যত ধরনের কৃমি আছে, তো সকল কৃমির মধ্যে কিছু কৃমি আমরা প্লাটিহেলমিনথেসে পাবো, আর কিছু কৃমি এর পরের পর্বে মানে নেমাটোডাতে পাবো। তার মানে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা এই দুইটাতেই কৃমির অবস্থান। কিছু কৃমি আমরা প্লাটিহেলমিনথেসে পাবো। কোন ধরনের কৃমি? চ্যাপ্টা বা ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি। আর নেমাটোডাতে আরেক ধরনের কৃমি পাবো, এটা আমরা নেমাটোডাতেই পড়বো, ঠিক আছে? তোমরা কমন একটা কৃমির আমি কথা বলতে পারি, যেমন ফিতা কৃমি। একটা কমন একটা কৃমির কথা আমি বলতে পারি, ফিতা কৃমি। তো এটা সাইন্টিফিক নেম হচ্ছে
টিনিয়া সলিয়াম, এমসিকিউতে আসে, সাইন্টিফিক নেম হচ্ছে কি টিনিয়া সলিয়াম, হাতে লিখলে দাগ দিতে হয়, এটা কিন্তু এমসিকিউতে অনেকবার আসছে। তাহলে এক ধরনের ফিতাকৃমির নাম হচ্ছে কি টিনিয়া সলিয়াম, যেটা তোমার প্লাটিহেলমিনথাস পর্বতে থাকে। এক কথা হচ্ছে এরকম অনেক ধরনের ফিতাকৃমি কিন্তু প্লাটিহেলমিনথাসে থাকে, তো এগুলোর বৈশিষ্ট্য তো আমাদেরকে মনে রাখতে হবে। তো ইন্ডিভিজুয়ালি এতগুলো বৈশিষ্ট্য তো আমরা মনে রাখতে পারবো না, এজন্য এই প্লাটিহেলমিনথাসের বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখি, তাহলে ওই প্লাটিহেলমিনথাসের যতগুলা কৃমি থাকবে, মানে অ্যাকচুয়ালি ফিতা কৃমি থাকবে, সবগুলোর বৈশিষ্ট্য তোমার জানা হয়ে যাবে। সো এটার মাথায় রাখতে হবে এটা চ্যাপ্টা বা ফিতা কৃমি। এবার আসলে বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবা, একটা ম্যাগনেট লাইন বা একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারো এভাবে, তার দেহ কিউট, কি লিখলাম, তার দেহ কিউট, ফাঁকে 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 পারে উনি শিখা কোষ। এই ম্যাগনেট লাইনটা দিয়ে আমরা প্লাটিহেলমিনথাসের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো। ভিডিও ঠিক আছে কিনা, ভিডিও কি ব্লাডটা আসতেছে, ঝাপসা আসতেছে? গুড, তোমরা একটু মেসেঞ্জারে কষ্ট করে একটু শেয়ার করে দাও, তোমাদের মেসেঞ্জার গ্রুপটাতে শেয়ার করে দাও, অনেকে হয়তো জানে না। সো তার দেহ কিউট, ফাঁকে ফাঁকে পারে উনি শিখা কোষ, এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝাইতে যাচ্ছে দেখো, তার দিয়ে কি বুঝাইতে যাচ্ছে, তার এখানে তার দিয়ে বুঝাইতে যাচ্ছে থ্রি স্টোরি, এখানে তার দিয়ে বুঝাইতে যাচ্ছে থ্রি স্টোরি, অথবা আমরা বলে থাকি থ্রি স্টোরি কথাটার মানে কি, থ্রি স্টোরি ইংরেজিতে যদি আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক। মনে করে দেখো আমি একদম শুরুর দিকে ভ্রূণস্তর পড়াইছিলাম, 3টা ভ্রূণস্তর পড়াইছিলাম, ভ্রূণস্তরের উপর ভিত্তি করে প্রাণীকে 2 ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী আর একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী কি, যাদের ভ্রূণীয় দশায়, গ্যাস্ট্রুলা দশায় অ্যাক্টোডাম এবং অ্যান্ডোডাম থাকে, তার হচ্ছে দ্বিস্তরী, মানে 2টা স্তর। আর ত্রিস্তরী কারা, ত্রিস্তরী কারা, যাদের ভ্রূণীয় দশায় অ্যাক্টোডাম, মেসোডাম, মাঝখানেরটাও থাকবে, অ্যান্ডোডাম, 3টাই থাকে। তার মানে প্লাটিহেলমিনথাস পর্বতে যে সকল প্রাণীগুলো থাকবে তারা সবাই হচ্ছে ত্রিস্তরী, দ্যাট মিনস তাদের ভ্রূণের স্তর 3টি। একটু খেয়াল করে দেখো, এর আগে আমরা যে পর্বটা দেখছিলাম সেটা হচ্ছে, মনে করে দেখো কি বলতো, নিডারিয়া। তোমরা মনে করে দেখো নিডারিয়া পর্বতে আমি বলছিলাম নিডারিয়া পর্বের প্রাণীগুলো হচ্ছে দ্বিস্তরী, দ্বি মানে কি 2, মানে ওদের ভ্রূণের দশায় 2টা স্তর থাকে। কিন্তু দেখো এখানে আমরা যেটা দেখতেছি তারা হচ্ছে আপডেট ভার্সন, সামনে যত যাবা পর্বতে প্রাণীগুলো আস্তে আস্তে আপডেট হবে, যেরকম মোবাইল আপডেট হয় না, মোবাইল আপডেট হয় না, এই ভার্সনটা আসছে, কিছুদিন পর দেখতেছি আরেকটি নতুন ভার্সন চলে আসছে, আগেরটার চেয়েও খুব মারাত্মক লেভেলের জোস। তো এরকম আপডেট ভার্সন হয়ে যাচ্ছে। দেখো প্রথম ওখানে ছিল দ্বিস্তরী, মানে 2টা স্তর ছিল, এখানে একটু উন্নত হয়ে গেছে। মনে করে দেখো আমি বলছি যত সামনের দিকে যাবা প্রাণীগুলো আস্তে আস্তে উন্নত হবে, এরকম আমি কিন্তু 2nd ক্লাসে বলছিলাম। মনে করে দেখো, দেখো এর আগে যারা কে ছিল নিডারিয়া পর্বের প্রাণী, যেমন হাইড্রা, মনে করে দেখো ওই হাইড্রার প্রাণীগুলো ছিল দ্বিস্তরী, কিন্তু দেখছো এরা আপডেট হয়ে গেছে, প্লাটিহেলমিনথাসে যারা তারা আপডেট, তারা হচ্ছে ত্রিস্তরী। বুঝা গেছে? এবার দেখো দেহ কিউট, এটা দিয়ে কি বোঝাচ্ছে, দেহ কিউট দিয়ে বোঝাচ্ছে দেহ কিউটিকল দ্বারা আবৃত। তার মানে কি, দেহ কিউটিকল দ্বারা আবৃত। তোমরা নিশ্চয়ই এই কিউটিকল কথাটা যেখানে সেখানে শুনে থাকো, এই কিউটিকল কথাটা যেখানেই শুনবা মনে রাখবা এটা হচ্ছে পিচ্ছিল টেপসের একটা পদার্থ। পিচ্ছিল টেপসের আমাদের কিউটিকল আছে, দেখো এটা হচ্ছে আমাদের নখ, তো আমাদের নোকে দেখবা এভাবে ধরলে এটাকে মোমের মতো লাগে, পিচ্ছিল টেপসের লাগে অনেকটা। তারপর পাতার কথা চিন্তা করে, গাছের পাতা, ওখানে গাছের পাতা যখন আমরা এভাবে পৃষ্ঠটা ধরি এভাবে মোমের মতো লাগে, মানে পিচ্ছিল পিচ্ছিল টেপসের লাগে, এটা হচ্ছে কিউটিকল। তার মানে প্লাটিহেলমিনথাস পর্বে যে সকল প্রাণীগুলো থাকবে তাদের দেহ কিউটিকল দ্বারা আবৃত, দ্যাটস ওয়াই তাদের দেহটা পিচ্ছিল টেপসের হয়। তার মানে মনে রাখবা কিউটিকল যেখানে পাবা সেখানের সাথে সম্পর্ক হচ্ছে কিসের,
পিচ্ছিলের সাথে সম্পর্ক। এবং এই সকল পর্বে যেমন টিনিয়া ছিল, ফিটাকৃমি, এটা কি টাইপসের হবে? এদেরকে ধরলে পিছলা টাইপস লাগবে, পিছলা। বুঝা গেছে? এটা একটা বৈশিষ্ট্য। ওকে, ফাঁকে পারে এই কথাটা মানে কি? দেখো এই তিনটা একসাথে, ফাঁকে পারে এই কথাটার অর্থ কি? সেটা হচ্ছে যে এদের দেহ গহ্বরের, দেখো এখানে একটি ইন্টারেস্টিং কথা আছে, এদের দেহ গহ্বর বানান, ঠিক আছে? এদের দেহ গহ্বরের ফাঁকে এই ফাঁকে এখান থেকে আসছে, ফাঁকে পারে দিয়ে কি বুঝাচ্ছে? দেখো প্যারেনকাইমা কোষ থাকে, প্যারেনকাইমা কোষ থাকে। এই লাইনটা মনে রাখবা। সেটা হচ্ছে ফাঁকে, কিসের ফাঁকে? দেহ গহ্বরের ফাঁকে পারে দিয়ে কি প্যারেনকাইমা কোষ থাকে। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, মনে করে দেখো, আমরা এখানে 3টা ভ্রূণস্তর পড়ছিলাম। মনে করে দেখো, এভাবে 3টা ভ্রূণস্তর পড়েছিলাম। এবং মনে করে দেখো, আমি বলছিলাম যে সিলম, একটা তোমাদেরকে টার্ম পড়েছিলাম ফার্স্ট ক্লাসে, সেটা হচ্ছে সিলম। মনে করো দেখো, সিলমের ক্ষেত্রে আমি কি বলছিলাম? সেটা হচ্ছে এই সিলমের ক্ষেত্রে এই যে মাঝখানের যে লেয়ার মানে মেসোডাম, এটা থেকে একটা গহ্বর উৎপন্ন হয়। তাহলে দেখো এই মাঝখানের লেয়ারটা আমি বাদ দিচ্ছি, তো মাঝখানের লেয়ারটা বাদ দেওয়ার কারণে এখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে। এটাকে আমরা কি নাম দিয়েছিলাম? সিলম। মনে করে দেখো, একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। এবং দেখো আরো মনে করে দেখো, আমি বলছিলাম যে সিলম 3 ধরনের, মানে 3 ধরনের সিলম আমরা প্রায় প্রাণী দেহে। একটা হচ্ছে ইউসিলম মানে হচ্ছে প্রকৃত সিলম, আর একটা হচ্ছে সুডোসিলম মানে হচ্ছে ফেক নকল সিলম, আর একটা হচ্ছে অ্যাসিলম মানে সিলম নাই, আর একটা হচ্ছে অ্যাসিলম মানে সিলম নাই। আর এই প্লাটিহেলমিনথেসে যারা, তারাই হচ্ছে অ্যাসিলোমেট, তারাই হচ্ছে অ্যাসিলোমেট। তার মানে হচ্ছে তাদের দেহ গহ্বরের ফাঁকে এভাবে প্যারেনকাইমা কোষ থাকে। দেখো এখানে কোনো আর গহ্বর নাই, কারণ গহ্বরটা প্যারেনকাইমা কোষ দ্বারা ফিল আপ, গহ্বরটা প্যারেনকাইমা কোষ দ্বারা ফিল আপ। এখন কি তুমি আর চাইলে এটাকে গহ্বর বলতে পারবা? এখানে কি আর ফাঁকা জায়গা আছে? ফাঁকা জায়গাটা অ্যাকচুয়ালি প্যারেনকাইমা কোষ দ্বারা ঢাকা থাকে। আর তখনই আমরা এই ধরনের সিলমকে, মানে এটাকে বলে থাকি আমরা অ্যাসিলম, মানে হচ্ছে সিলম নাই, মানে হচ্ছে কি সিলম নাই। এর আগে দেখো আমরা যখন নিডারিয়া পড়ছিলাম, ওখানে কিন্তু সিলম নিয়ে আমি কোনো কথা বলি নাই। গত ক্লাসটা তো আছে, আশা করি দেখছো। তো ওখানে আমি সিলম নিয়ে কোনো কথা বলতে, এই সর্বপ্রথম এখানে সিলম নিয়ে একটা কথা আসতেছে, যেটা আমরা এর আগের পর্বে পাইনি। তাহলে আপডেট হচ্ছে কিনা? হচ্ছে। এখন দেখো সিলম 3 ধরনের, ইউসিলম, সুডোসিলম, অ্যাসিলম। কোনটা? সেটা হচ্ছে এটা এখনো আগেরটা হচ্ছে উন্নত, তাহলে এতটা উন্নত না, কারণ আরো পর্ব আছে, ওগুলো আরো উন্নত হবে। তো অ্যাসিলোমেটই হবে, কারণ অ্যাসিলম মানে বোঝাচ্ছে সিলম নাই। এর পরের পর্বে নিশ্চয়ই সিলম থাকবে, তবে কোন ধরনের সিলম হবে? সুডোসিলম মানে ফেক সিলম হবে। এর পরের পর্বে দেখবা প্রকৃত সিলম থাকবে, মানে সিলম থাকবে, ফেক সিলমও থাকবে না, সিলমও থাকবে না, প্রকৃত সিলম থাকবে না। মানে আপডেট হচ্ছে না, তো এ এখনো অনুন্নত তো আগের পরের গুলোর তুলনায়। দ্যাটস ওয়াই এ হচ্ছে অ্যাসিলোমেট। এরপরে পাবা সুডোসিলমেট মানে ফেক সিলম, এরপরে পাবা প্রকৃত সিলম। আমরা হচ্ছে কি প্রকৃত সিলম, এরকম আরো আছে, পরও আছে। মানে যত সামনের দিকে যাবা প্রাণীগুলা আপডেট হচ্ছে মোবাইলের মতো। এটা বোঝা গেছে অ্যাসিলোমেট। প্রশ্ন থাকলে বলতে পারো। এবার আসো উনি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? উভয় লিঙ্গ, এই কথাটা মাথায় রাখবা যে প্লাটিহেলমিনথেস পর্বে যে সকল প্রাণীগুলা থাকবে তারা হচ্ছে উভলিঙ্গ। এবার খেয়াল, উভলিঙ্গ মানে তো বুঝো যে ওখানে ডিম্বাণুও তৈরি হয়, মানে একই বডিতে ডিম্বাণুও তৈরি হয়, শুক্রাণুও তৈরি হয়, ডিম্বাশয় থাকে, শুক্রাশয় থাকে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে উভলিঙ্গ। আলাদা আলাদা, যেমন আমাদের ক্ষেত্রে চিন্তা করো, আমরা তো উভলিঙ্গ না, আমরা হচ্ছে এক লিঙ্গ। মানুষটা হচ্ছে এক লিঙ্গ। এই বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে পুরুষ মহিলা,
ঠিক আছে, আমাদের দেহে শুক্রাশয় থাকবে, মহিলাদের দেহে ডিম্বাশয় থাকবে, কিন্তু এদের ক্ষেত্রে উভয়লিঙ্গ কেন বলতেছে? এখানে শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটাই একাধারে থাকবে, একসাথে থাকবে। এবার খেয়াল করো লিঙ্গ মানে কি। আচ্ছা, লিঙ্গ বলতে আমরা বুঝি এটা একটা অঙ্গ। খেয়াল করো, লিঙ্গ বলতে আমরা একটা বুঝি অঙ্গ। এবার আসো, এখানে হচ্ছে একটা খেলা, সেটা হচ্ছে এদের সর্বপ্রথম অঙ্গ কোন পর্বে দেখা গেছে, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্ব। মনে রাখবা, যেহেতু লিঙ্গ আছে দ্যাট মিনস অঙ্গ তো থাকবেই, ঠিক আছে, লিঙ্গ মানেই অঙ্গ, তার মানে এদের বডিতে অঙ্গ দেখা গেছে। এর আগের কথা চিন্তা করো, যেটা আমরা নিডারিয়াতে পড়ছি, ওখানে কোনো আমরা অঙ্গ দেখি নাই, ওখানে ছিল জাস্ট কোষ আর টিস্যু, ওখানে ছিল জাস্ট কোষ আর টিস্যু। সর্বপ্রথম আমরা প্লাটিহেলমিনথেসে এসে অঙ্গ পাচ্ছি, তার মানে এরা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। তাহলে আপডেট হয়েছে না? এই আপডেট হয়েছে না? আগে ছিল জাস্ট টিস্যু, নিডারিয়াতে জাস্ট ছিল টিস্যু, এখানে তুমি অঙ্গ পাচ্ছ। আপডেট তো মোবাইলের মতোই তো আপডেট হচ্ছে, তাই না? বোঝা গেছে? তার মানে এরা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, কারণ এখানে অঙ্গ দেখা গেছে। শিখা কোষ, এটা দেখো শিখা কোষ, শিখা মানে বুঝো আগুনের শিখা বলি না আমরা, তো শিখা কোষ দেখতে এরকম আগুনের মতোই, তো অনেকটা আগুনের মতোই এরকম, অনেকটা আগুনের মতোই এরকম শিখা কোষ। এটা কি অ্যাকচুয়ালি শিখা কোষ অ্যাকচুয়ালি বলতে কি বোঝাচ্ছে, যে এদের রেচনের জন্য শিখা কোষ থাকে, রেচনের জন্য, লিখো রেচনের জন্য শিখা কোষ থাকে। দেখো শিখা কেন বলতেছে, কারণ আগুনের শিখার মতো দেখতে, দ্যাটস ওয়াই এটাকে শিখা কোষ বলতে। এবার আসো রেচন মানে কি। তোমরা জানো রেচন বলতে বোঝাচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। তোমরা জানো যে রেচন অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে দেহ থেকে বর্জ্য পদার্থ কি হয়, নিষ্কাশন প্রক্রিয়াটাকেই তো আমরা রেচন বলি। যেমন আমাদের কিডনি কি করে, দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, তেমনি এদের বডিতে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় এগুলো অ্যাকচুয়ালি শিখা কোষ দিয়ে বের হয়ে যায়, মানে শিখা কোষটাই মূলত এদের রেচনের কাজ করে থাকে। তার মানে শিখা কোষটা এদের রেচনের কাজ করে থাকে, মানে এদের দেহ থেকে বর্জ্য পদার্থ আউট করতে সহায়তা করে। এটাই হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য, যেটা তুমি নিডারিয়ার সাথে যদি কম্পেয়ার করো, এরা অনেক আপডেট। মানে আগের পর্বের সাথে যদি এই পর্বের তুলনা করো, তাহলে দেখতেছি এটা অনেক আপডেট। কেন আপডেট আমি কিন্তু এখানে ব্যাখ্যা করে দিছি, অনেক বলতেছি না যে এখানে 3 স্তরী, ওইটা ছিল 2 স্তরী। তারপর দেখো এখানে সিলোম কথাটা চলে আসছে, অ্যাসিলোমেট, এর আগে কোনো সিলোম কথা বলি নাই। তারপর দেখো এরা হচ্ছে অঙ্গ মাত্রার প্রাণী, মানে হচ্ছে এর আগের পর্বে কোনো অঙ্গ ছিল না, এখানে এসে আমরা অঙ্গ পাইছি, মোবাইলের মতোই আপডেট হচ্ছে। এবং দেখো এদের আবার রেচনের জন্য শিখা কোষ আছে, এরকম কিছু কি তুমি নিডারিয়াতে পড়ছিলে রেচনের জন্য? পড়ো নাই। তাহলে এখানে রেচনের জন্য কি আছে, শিখা কোষ আছে। তার মানে বুঝতেছ এটা হচ্ছে একটা আপডেট। আমরা যত সামনের দিকে যাব এটা হচ্ছে তত আপডেট, এটা হচ্ছে তত আপডেট। ওকে, এরপরে আরহাম কেমন আছো? এটা হচ্ছে প্লাটিহেলমিনথেসের পর আমরা নেক্সট পর্বটা বলো সিরিয়াল মেনটেন করতে হবে, কারণ এটা হচ্ছে উন্নত হচ্ছে, আস্তে আস্তে উন্নত হচ্ছে। সিরিয়াল মেনটেন না করলে তুমি কিছু বুঝবে না। প্লাটিহেলমিনথেসের পর কি মনে আছে? নেমাটোডা। এবার আমরা নেমাটোডাতে যাই, এটা তো পারবো আশা করি এই টেকনিকটা ফলো করে। ওকে, চলো এবার নেমাটোডাতে ফিরে যাই। আশা করি তোমরা প্লাটিহেলমিনথেস বুঝছ। এগুলো আসলে মুখস্থের কিছু নাই, বুঝে বুঝে পড়তে হবে, এবং কেন সিরিয়ালটা মেনটেন করতে হবে এটা আশা করি বুঝতেছ। উন্নত হচ্ছে আস্তে আস্তে, মোবাইলের মতো আপডেট হচ্ছে। নেক্সট যে পর্ব, সেই পর্বটার নাম হচ্ছে নেমাটোডা অর নেমাটোহেলমিনথেস অর নেমাটোহেলমিনথেস। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে পৃথিবীতে যত কৃমি আছে ওই কৃমিগুলোকে 2টা পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা পর্ব আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি, আরেকটা পর্ব আমরা পড়তেছি, সেটা হচ্ছে নেমাটোডা। এখানেও কৃমি থাকে। তো এই কথাটার অর্থ কি? এই কথাটা হচ্ছে এখানে 2টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে নেমাটোস
ভাই নেমাটোস কথাটার অর্থ কি তোমরা জানো? সেটা হচ্ছে সুতা। নেমাটোস কথাটার অর্থ হচ্ছে সুতা, আর হেলমিনথেস কথাটার অর্থ হচ্ছে একটু আগেই বলছিলাম সেটা হচ্ছে কৃমি। তার মানে ভাই ওই যে বললাম না এখানেও কৃমি থাকবে, তবে আগেরটার চেয়ে আপডেট। তবে কি আগেরটার চেয়ে কি আপডেট। কিরকম দেখো এইখানে এই ধরনের কৃমি অনেকটা সুতার মতো দেখতে, কিসের মতো, আগেরটা চ্যাপ্টা অথবা ফিতার টাইপসের ছিল, আর এখানের যে কৃমিগুলো এগুলো দেখতে সুতার মতো, মানে চিকন, সুতার মতো চিকন কৃমি। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, এর আগের এক্সাম্পল আমি একটা ফিতা কৃমির এক্সাম্পল দেখাইছিলাম না, টিনিয়া সলিয়াম। এখানেও তোমার কিছু এক্সাম্পল মনে রাখতে হবে। কি কি? যেমন আমি কয়েকটা এক্সাম্পল বলি। চোখ কৃমি, চোখেও কিন্তু কৃমি থাকে তোমরা জানো, এবং চোখ কৃমি সাইন্টিফিক নেম হচ্ছে লোয়া। লোয়া একদম ইজি, একদম ইজি। লোয়া লোয়া চিরেঙ্গা পোয়া মেডিট করলে লোয়া লোয়া লোয়া। আচ্ছা, চোখ কৃমির পর আরো আছে চোখ কৃমির পর, যেমন কাপড় কিসের কথা বলি, গোল কৃমি। তোমরা এই গোল কৃমির নাম খুবই কমন শুনে থাকো, অ্যাসকারিস। ভাই এগুলো ইয়াতে আসবে, এমসিকিউতে আসবে, দ্যাটস ওয়াই লিখে দিচ্ছি। অ্যাসকারিস লাম্ব্রিকোইডেস, এটা হচ্ছে গোল কৃমি, এবং এগুলো সব নেমাটোডাতেই পড়বে। আরো কি দিতে পারি? আর দেওয়ার দরকার নেই, এই দুইটাই মনে রাখো। চোখ কৃমি লোয়া লোয়া, গোল কৃমি অ্যাসকারিস লাম্ব্রিকোইডেস, এই দুইটা হচ্ছে নেমাটোডার অন্তর্ভুক্ত, এবং এরা সুতার মতো দেখতে, দ্যাটস ওয়াই এগুলাকে বলা হয় সুতা কৃমি। আশা করি বুঝতে পারছো। এবার আসো, এদের বৈশিষ্ট্য তো তোমার জানতে হবে। শুধু কি এরকম আছে? আরো অনেকগুলাই আছে। তো এতগুলা প্রাণীর ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য মনে রাখা খুবই টাফ। আমরা শুধু নেমাটোডার বৈশিষ্ট্যই মনে রাখবো, সবগুলা সম্বন্ধে আমাদের জ্ঞান হয়ে যাবে। এবার আসো, টেকনিক তো লাগবে। টেকনিক ছাড়া অ্যাকচুয়ালি এই সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবা না, কারণ এখানে অনেকগুলো বৈশিষ্ট্য, বুঝছো? এতগুলো বৈশিষ্ট্য তুমি পড়ে পড়ে কিভাবে মনে রাখবা? তো টেকনিক ফলো করতে হবে। এমন না যে তুমি শুধু এটার বৈশিষ্ট্য মনে রাখতে হবে, তোমাকে আরো অনেকগুলো পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে হবে। সো টেকনিক লাগবে। তো টেকনিকটা এরকম লিখা যে কিউটি সুশি, কিউটি সুশি। ধরো সুশি একটা মেয়ের নাম, যে কিউট, কিউটি সুশি। ইলাস্টিন ঠোঁটে, কিউটি সুশি ইলাস্টিন নির্মিত ঠোঁটে, ঠোঁটে লিপস্টিক, লিপস্টিক তো চেনো না, ঠোঁটে লিপস্টিক দেয় না, লিপস্টিক অনুপস্থিত। এটা দিয়ে মনে রাখতে পারো যে কিউটি সুশি ইলাস্টিন নির্মিত ঠোঁটে লিপস্টিক অনুপস্থিত। এই টেকনিকটা দিয়ে আমরা নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। তার আগে দেখো এখানে কিউটি দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছে। আচ্ছা তোমরা বলো তো, যে এর আগে আমরা প্লাটিহেলমিনথেস পড়ছি, ওখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখছিলাম না ত্রিস্তরী। এখান থেকেও কিন্তু সবগুলো ত্রিস্তরী মনে রাখবা। শুধুমাত্র দ্বিস্তরী কোন প্রাণী দেখছি, সেটা হচ্ছে নিডারিয়া। তো দ্বিস্তরীর পর প্রথম ত্রিস্তরী আমরা কাকে পাইছিলাম? প্লাটিহেলমিনথেসকে। তাহলে এগুলো আস্তে আস্তে কি হবে? ত্রিস্তরী হবে। তাহলে এটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ এর আগেরটা যদি ত্রিস্তরী হয় তাহলে এগুলো ত্রিস্তরী হবে। এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ বুঝতেছো এটা আপডেট হচ্ছে। ত্রিস্তরীর পর তো চতুর্থ স্তরী হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে চতুর্থ স্তর তো নাই। তো এর আগেরটা যদি ত্রিস্তরী হয় এগুলো ত্রিস্তরী হবে, কারণ এগুলো হচ্ছে আপডেট। বুঝা গেছে? ওকে, কিউটি দিয়ে কি বোঝাতে যাচ্ছে? আগের মতো কিউটিকল নির্মিত দেহ, তার মানে দেহ কিউটিকল দ্বারা আবৃত। একটু আগে আমরা ওই প্লাটিহেলমিনথেসে পড়ছিলাম কিউটিকল দ্বারা আবৃত। তার মানে আমি বলছিলাম কি, যে কোনো কিছু যদি কিউটিকল দিয়ে আবৃত থাকে তাহলে ওর দেহটা পিচ্ছিল টেক্সচার হয়। এক্সাম্পল আমি দিছি। তার মানে এগুলো যেহেতু সুতাকৃমি, এগুলোতে যেহেতু কিউটিকল আছে দেহতে, এই কৃমিগুলা পিচ্ছিল টেক্সচার হবে। বুঝা গেছে? আগের মতো প্লাটিহেলমিনথেসের মতো। এবার দেখো সুশি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সুশি দিয়ে কি বুঝায়? সুশি দিয়ে অ্যাকচুয়ালি বুঝায় সুডোসিলোমেট। এই সুডোসিলোমেট, এই চলে আসলো আমাদের আপডেট ভার্সন। একটু খেয়াল করে দেখো, প্লাটিহেলমিনথেসের দিকে চলে যাও, এর আগে চলে যাও। ওইখানে আমরা কি দেখছি, যে অ্যাসিলোমেট ছিল। ওখানে কি ছিল? অ্যাসিলোমেট। মনে করে দেখো যে প্লাটিহেলমিনথেস কি ছিল?
অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলম 9, সিলম 9 মনে আছে? প্লাটিহেলমিনথেস একটু পড়েছি, কিন্তু এটা বলছি আপডেট ভার্সন, আগেরটার চেয়ে তো আপডেট হবে। দ্যাটস ওয়াই এরা হচ্ছে সুডোসিলোমেট মানে হচ্ছে কি, এদের সিলম আছে বাট ওটাকে আমরা বলবো নকল সিলম। মনে করে দেখো, আমি কিন্তু সিলম পড়াইছি একেবারে ফার্স্ট ক্লাসে, এবং সিলমটা ওখানে আমি ব্যাখ্যা করছি। সিলম 3 টাইপস, অ্যাসিলোমেট মানে সিলম 9, সুডোসিলোমেট মানে নকল সিলম, মানে দেহ গহ্বর আছে ঠিকই বাট ওই দেহ গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না। যে তোমরা যারা এটা ফার্স্ট ক্লাস করছিলে তোমাদের মনে আছে, দেখো ওগুলা না পড়লে কিন্তু এখানে বুঝতো না, ওগুলা পড়ছো বিদায় এটা এখন বুঝতেছো। নকল সিলম মানে কি, এদের দেহ গহ্বর আছে ঠিকই বাট ওটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না। দ্যাটস এগুলো নকল সিলম। আপডেট হয়েছে, আগে তো সিলম ছিল না, প্লাটিহেলমিনথেসে তো সিলম ছিল না, এখানে তুমি সিলম পাচ্ছ, তো তাও নকল সিলম পাচ্ছ। এরপরে গেলে কিন্তু আমরা প্রকৃত সিলম পাবো, এরপরে গেলে আমরা কি পাবো, কারণ আপডেট হবে, মোবাইলের মতো আপডেট হবে। আচ্ছা, এটা কি ইলাস্টিন নির্মিত? এটা কি, তোমরা ইলাস্টিন কথাটা তো নিশ্চয় শুনছো। ইলাস্টিন হচ্ছে 1 টাইপস অফ প্রোটিন, এবং ইলাস্টিনের কথার সাথে মানে মনে হয় রাবারের একটা সম্পর্ক, একটু ম্যাচ করে দেখো ইলাস্টিনের সাথে রাবারের, মানে এটা হচ্ছে তোমার রাবারের মতো। রাবারকে যেরকম আমরা সংকোচন করতে পারি, প্রসারণ করতে পারি, তেমনি রাবারটা, তেমনি এদের দেহ যদি ইলাস্টিন দিয়ে নির্মিত, তার মানে লিখতে পারেন অ্যাকচুয়ালি যে এদের দেহ ইলাস্টিন প্রোটিন দ্বারা নির্মিত, ইলাস্টিন প্রোটিন দ্বারা নির্মিত। ভাই মনে রাখবা, ইলাস্টিন দ্বারা নির্মিত হলে এদের দেহ রাবারের মতো সংকুচিত প্রসারিত হইতে পারে। তোমরা খেয়াল করে দেখো, ক্রিমিগুলো প্যাঁচ খায় না, অথবা এভাবে বাঁকা বাঁকা করে চলে না, সাপের মতো অনেকটা, তো এগুলা এভাবে সংকোচন প্রসারণ করতে পারে না। দেখবা যে একবার এভাবে গোল হয়ে গেছে, সংকুচিত হয়ে আবার প্রসারিত হয়ে পুরোটা মেলে দিছে। তাহলে এরা সংকোচন প্রসারণ কিসের কারণে হচ্ছে, কারণ এদের দেহটা ইলাস্টিন প্রোটিন দ্বারা নির্মিত। দ্যাটস ওয়াই এদের দেহ কি হতে পারে, সংকোচন ও প্রসারণ করতে পারে, রবারের মতো সংকোচন ও প্রসারণ ঘটে, কারণ ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি। বোঝা গেছে? এবার আসো ঠোঁট। এটাও কিন্তু আপডেট ভার্সন, যে এদের আমরা ঠোঁট পাচ্ছি, ঠোঁট উপস্থিত, তার মানে এর আগে প্লাটিহেলমিনথেসে আমরা ঠোঁট কিছু দেখিনি। আমাদের ঠোঁট আছে না, তো এই প্লাটিহেলমিনথেস মানে নেমাটোডার আগেরটার কথা চিন্তা করো, প্লাটিহেলমিনথেস ওখানে কিন্তু আমরা কোনো ঠোঁট দেখিনি, তার মানে এরা আপডেট। এখানে এসে আমি সর্বপ্রথম ঠোঁট পাচ্ছি, কি পাচ্ছি, ঠোঁট পাচ্ছি, উন্নত। লিপস্টিক দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, লি দিয়ে বোঝাচ্ছে লিঙ্গ এক, মানে এক লিঙ্গ বলো, লিঙ্গ এক মানে এক লিঙ্গ মানে বুঝো, মানে হচ্ছে আইদার পুরুষ অর মহিলা, তার মানে এদের উভয় লিঙ্গ না। এর আগে আমরা কি দেখছিলাম, প্লাটিহেলমিনথেস ছিল উভয় লিঙ্গ, কিন্তু এখানে এসে আমরা উভয় লিঙ্গ পাচ্ছি না, এখানে আলাদা আলাদা লিঙ্গ পাচ্ছি, লিঙ্গ এক, আইদার পুরুষ অর মহিলা। বুঝা গেছে? এবং এখানে অনুপস্থিত মানে কি, এই কথাটা বুঝতে হবে। অনুপস্থিত মানে কি, অনুপস্থিত মানে হচ্ছে এদের দুইটা জিনিস অনুপস্থিত, একটা হচ্ছে শ্বসনতন্ত্র আর একটা হচ্ছে সংবহনতন্ত্র। তাহলে লিখো সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, এই দুইটা জিনিস অনুপস্থিত। মানে ভাই এদের কোনো সংবহনতন্ত্র নাই, এদের কোনো শ্বসনতন্ত্র নাই, তো এই দুইটা হচ্ছে অনুপস্থিত। এর আগে প্লাটিহেলমিনথেসেও কিন্তু এটা লিখতে পারো, এর আগেও প্লাটিহেলমিনথেসেও এই জিনিসটা লিখতে পারো। প্লাটিহেলমিনথেসেও কিন্তু সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র, এগুলো এমসিকিউতে আসবে, নিচের কোন পর্বে সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, তখন অপশনে যদি নেমাটোডা থাকে নেমাটোডা দিতে পারবা। এছাড়া শুধু নেমাটোডাতে এই দুইটা অনুপস্থিত এরকম না, এর আগেরটা মানে কৃমিতে, মনে রাখবা এই পৃথিবীতে যতগুলো কৃমি আছে, এটাই মনে রাখো, এই পৃথিবীতে যতগুলো কৃমি আছে এগুলোতে তুমি সংবহন ও শ্বসনতন্ত্র পাবা না। বুঝা গেছে? এভাবে মনে রাখো, তাইলে হয়ে যাচ্ছে। তার মানে প্লাটিহেলমিনথেসেও এই দুইটা পাবা না, কারণ প্লাটিহেলমিনথেসেও কৃমি থাকে,
এখানেও কৃমি থাকে, এখানেও তুমি এটা পাচ্ছ না। এই টেকনিকটা ফলো করে তুমি নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো ইজিলি মনে রাখতে পারবা এবং সবসময় মাথায় খেয়াল থাকবে ওই পর্বে যেটা ছিল না এই পর্বে তুমি এটা পাচ্ছ। মানে হচ্ছে যত সামনের দিকে যাব একটু একটু প্রাণী আপডেট হবে, একটু একটু প্রাণী কি হবে, আপডেট হবে। আপডেট হয়েছে মোবাইলের মতো, তাই না? মোবাইল তো অনেক তাড়াতাড়ি আপডেট হয়, কিছুদিন এটা বাইরে হলো কয়েকদিন পর এটা। প্রাণী কিন্তু এত আপডেট নয়, এগুলো তো একদম সৃষ্টির আগে থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। আমরা একেবারে করডাটা পর্যন্ত গেলে আমরা উন্নত একটা প্রাণী পেয়ে যাবো, সবচেয়ে আপডেট ভার্সন একটা প্রাণী পেয়ে যাব, যেটা হচ্ছে আমরা করডাটা পড়বে যখন পড়বো। আশা করি নেমাটোডা বুঝছো। যদি প্রশ্ন থাকে করতে পারো, নেমাটোডা এই টেকনিকটা ফলো করে মনে রাখতে পারবা। ওকে, নেমাটোডার পর তোমরা কি বলো? নেমাটোডার পর সিরিয়ালটা মেনটেন করো। নেমাটোডার পর কোন পর্ব হইতে পারে? নেমাটোডার পর কোন পর্ব হইতে পারে? এবং সবসময় মনে রাখবা যত সামনের দিকে যাব প্রাণী আপডেট হবে, এটা মাথায় রাখবা। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এবার আমরা নেক্সট পর্বতে যাই। সেটা কি তোমরা জানো? নেক্সট পর্ব সিরিয়াল মেনটেন করতে হবে। বারবার বলতেছি, তুমি যদি পর্বের সিরিয়াল মেনটেন না করো তাহলে উন্নত কোনটা অনুন্নত কোনটা এটা তুমি বুঝবে না। যত সামনে যাবো তত উন্নত হবে। দ্যাট মিনস তোমাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে, যেটা আমি সেকেন্ড ক্লাসে বলছি। সেকেন্ড ক্লাসে আমি একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে উন্নত অনুন্নত। তো সেকেন্ড ক্লাস যারা করো নাই তারা করে ফেলবা। কৃমি গেল, যত কৃমি ছিল তত কৃমি সম্বন্ধে, আরে আমরা অনেক অনেক কৃমি সম্বন্ধে পড়ে ফেলছি। এই পৃথিবীতে যত কৃমি আছে সবগুলোর বৈশিষ্ট্য আমাদের জানা হয়ে গেছে, আর সমস্যা নেই। এবার আমরা আরেক লেভেলের আরেকটা পর্ব যাই, সেটা হচ্ছে মলাস্কা। এটা হচ্ছে আমাদের পর্ব নাম্বার 5, সেটা হচ্ছে মলাস্কা পর্ব। এই মলাস্কা পর্ব কৃমি থেকে আউট হয়ে আমরা একটা ডিফারেন্ট প্রাণীতে চলে যাচ্ছি। কৃমি নিয়ে স্টাডি আমাদের শেষ, এবার আমরা একটা ডিফারেন্ট লেভেলের প্রাণীতে চলে যাচ্ছি। এবং মনে রাখবা যে মলাস্কা পর্বে প্রাণীরা অধিকাংশই সামুদ্রিক, সমুদ্রে থাকে। অ্যাকচুয়ালি সামুদ্রিক অধিকাংশ, বলছি যে সবগুলাই যে সমুদ্রে থাকে এমন কোনো কথা নেই, অধিকাংশ সামুদ্রিক। এবং মনে রাখবা মলাস্কা কথাটা এভাবে আসছে যে মলাস্কাস, মলাস্কা কথাটা আসছে একটা ওয়ার্ড থেকে, সেটা হচ্ছে মলাস্কাস। ভাই মলাস্কাস অর্থ কি? নরম। তার মানে এদের বডিটা খুবই সফট। তাহলে যে সকল প্রাণীর বডিগুলো সফট তাদেরকে আমরা মলাস্কা পর্বে অন্তর্ভুক্ত করতে পারি। এবং এটার নাম কেন এরকম হয়েছে? কারণ ওই সকল প্রাণীগুলোর বডিগুলো খুবই সফট, নরম। দ্যাটস ওয়াই এই পর্বের নাম হয়েছে মলাস্কাস। এবং মনে রাখবা মলাস্কার অধিকাংশ প্রাণী সামুদ্রিক। অধিকাংশ বলছি, সবাই যে সামুদ্রিক হবে এমন না। কিছু এক্সাম্পল দিলে অ্যাকচুয়ালি বুঝবা। অক্টোপাস, তোমরা অক্টোপাস চিনো? ডিসকভারি চ্যানেলে অক্টোপাস দেখো। পল অক্টোপাসের নাম যেহেতু শুনছো, ফুটবল বিশ্বকাপে একটা অক্টোপাস স্পেন জিতবে, 2010 বিশ্বকাপে স্পেন জিতবে নাকি নেদারল্যান্ড জিতবে, এটার ভবিষ্যৎবাণী করছিল, হয়তো মনে আছে তোমাদের, পল অক্টোপাস। এবং ও বলছিল কি স্পেন জিতবে, তো স্পেন জিতছে, তাই না? আচ্ছা, তো অক্টোপাস সমুদ্রে থাকে না, গভীর সমুদ্রে থাকে। আর আরও কিছু প্রাণী আমি বলতে পারি যেগুলো সমুদ্রে থাকে না। সমুদ্রে থাকে না এরকম একটা প্রাণী যদি আমি বলি শামুক। তোমরা সবাই শামুক চিনো না? অ্যাভেলেবেল আমাদের এখানেও পাওয়া যায়, শামুক দেখতে পাওয়া যায়, ঠিক আছে না? মাটিতে, ফ্লোরে, সব জায়গায় শামুক দেখতে পাওয়া যায়, কিন্তু শামুক তো সমুদ্রে থাকে না। দ্যাটস ওয়াই আমি বলতেছি যে সবাই সমুদ্রে থাকবে। তবে ঝিনুক, ঝিনুক তো অবশ্যই সমুদ্রে থাকে। তোমরা ঝিনুক, কক্সবাজারের ঝিনুক দেখে থাকো, সমুদ্রে থাকে ঝিনুক। এরা কিন্তু তোমার মলাস্কাতে, অধিকাংশ দেখতেছো তুমি সমুদ্রেই থাকে। তার মধ্যে শামুক কিন্তু সমুদ্রে থাকে না। ওকে, আচ্ছা এবার আসো যে মলাস্কা পর্বের এই যে এতগুলো প্রাণী, 3টা প্রাণী বলছি, আরো অনেক প্রাণী আছে, প্রজাতি আছে। এতগুলা প্রজাতি আমাদের জানা তো এট এ টাইম কখনোই পসিবল না। আমরা যদি মলাস্কার বৈশিষ্ট্যগুলো স্টাডি করি তাহলে হয়তো আমরা সবগুলার বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারবো। চলো আমরা একটা ম্যাগলেট লাইন ইউজ করি, যেটার সাহায্যে আমরা এটা বের করতে পারি। ম্যাগলেট লাইনটা কি হতে পারে? তোমরা কি জানো কি হতে পারে? তোমরা কি জানো? এখানে তো বলি নেই। দেখো লিখো ম্যাগলেট লাইনটা, সেটা হচ্ছে মেন্টোস, মেন্টোস খেলো হিমু। এই মেন্টোস তো চিনো তাই না? মেন্টোস খেলো হিমু, ডিম পারলো রতন।
লজিক নাই না। ডিম পারল রতন, পায়ের মাংস কাটলো শেষে। এই ম্যাকলেট লাইনটা তোমাকে মনে রাখতে পারবে। দেখা যাচ্ছে কি, মেন্টোস খেলো হিমু, ডিম পারলো রতন। এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। কয়েকবার মুখে দিয়ে বললে এমনি মুখস্থ হয়ে যাবে। আমার সাথে সাথে মুখস্থ করো, এমনি মুখস্থ হয়ে যাবে। মেন্টোস খেলো হিমু, ডিম পারলো রতন, পায়ের মাংস কাটলো শেষে। একটু মুখস্থ করো, প্র্যাকটিস করো ভাই। প্র্যাকটিস না করলে এগুলো কখনোই মনে রাখতে পারবে না। এতটুকু কষ্ট তো করতেই হবে যদি বৈশিষ্ট্য মনে রাখতে চাও, ঠিক আছে? আর এগুলা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই টেকনিক। এবারে সব মেন্টোস কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা হচ্ছে মেন্টল নামক, দেখো মেন্টল নামক পাতলা আবরণ দিয়ে, পাতলা আবরণ দ্বারা দেহ আবৃত। তার মানে এই সকল মলাস্কা পর্বে যে সকল প্রাণী আছে, সেটা হইতে পারে শামুক, অক্টোপাস, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয়, ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে এবং ওই ম্যান্টল নামক পাতলা আবরণ দিয়ে দেহটা আবৃত থাকে। ফর এক্সাম্পল শামুকের কথাই চিন্তা করো, তোমরা শামুককে ইমাজিন করো অথবা বইয়ের পিকচারটা দেখো, তো শামুকের বডিটা ম্যান্টল নামক পাতলা আবরণ দ্বারা গঠিত। এবার আসো খেলো দিয়ে কি, খেলো দিয়ে বোঝাচ্ছে খোলস দ্বারা দেহ ঢাকা থাকে। এখানে একটা কথা আসছে, সেটা হচ্ছে খোলস। এটা খুবই কমন। সেটা হচ্ছে তোমরা যখন শামুককে দেখো, শামুকের পিঠের অনেকটা বডির উপরে এত বড় একটা খোলস দেখো, এবং সে খোলসটা দেহ দ্বারা, কারণ খোলস দিয়ে মূলত এদের দেহটা ঢাকা থাকে। এটা চাইলে পুরো বডিটাকে খোলসের ভিতর ঢুকাই ফেলতে পারে, আবার চাইলে আউট করতে পারে। তো খোলস দ্বারা দেহ ঢাকা থাকে। এখানে খেলো দিয়ে কি, খোলস। তোমরা শামুকের কথাই চিন্তা করো, শামুকে একটা খোলস থাকে না? এবার এই খোলসটা কিভাবে সৃষ্টি হয় সেটা হচ্ছে এই ম্যান্টল থেকে, দেখো এই ম্যান্টল থেকে কিছু চুন জাতীয় পদার্থ রিলিজ হয়। দেখো ম্যান্টল নামক পাতলা আবরণ না এটা, তো এই ম্যান্টল নামক পাতলা আবরণ থেকে কিছু চুন জাতীয় পদার্থ রিলিজ হয়, রিলিজ হয়ে খোলসটা সৃষ্টি করে। তার মানে এটা অ্যাকচুয়ালি ম্যান্টনের সাথে খোলসকে আমি রিলেট করতে পারি, কারণ ম্যান্টল নামক পাতলা আবরণ থেকে কিছু চুন জাতীয় পদার্থ রিলিজ হয়, যার কারণে এই খোলসটা সৃষ্টি হয়। আর শামুকের দেহে আমরা জানি খোলস থাকে। এবার দেখো হিমু, এটা খুবই ইম্পর্টেন্ট। হিমু, হিমু, হিমু কি, এটা এটা একটু দেখো তোমরা। হিমু দিয়ে বোঝাচ্ছে হিমোসিল নামক দেহ গহ্বর থাকে। এটা লিখো, হিমোসিল নামক, হিমোসিল, এটা আমি বুঝাবো কি, হিমোসিল নামক, আগে এভাবে লিখবা, হিমোসিল নামক দেহ গহ্বর থাকে। এবার আসো, এখানে হচ্ছে একটা প্রশ্ন। তোমরা দেহ গহ্বর কথাটা যখন বলি, নিশ্চয় সিলোমের সাথে এটাকে রিলেট করতে পারো। ওই যে বললাম ভ্রূণ স্তর তিনটি, এদিকে একটা, এদিকে একটা, দুইটা। কেন এখানে তিনটে হবে না? কারণ মনে আছে শুধুমাত্র নিডারিয়া বাদে বাকি যত সামনের দিকে পড়বো সবাই ত্রিস্তরী, তাহলে এরাও ত্রিস্তরী না, তাহলে তিনটা লেয়ার থাকবে। তো মনে করো সিলম কিভাবে সৃষ্টি হয় মনে আছে, যে এদের এই মাঝখানের মেসোডাম লেয়ারটা চলে যায়, এখান থেকে একটা গহ্বর তৈরি হয়েছে না, এটাই হচ্ছে দেহ গহ্বর। সিলম মানেই হচ্ছে দেহ গহ্বর, এটা আমি পড়াইছি। সিলম মানে হচ্ছে দেহ গহ্বর। এবার মনে করে দেখো, একটু আগে আমরা নেমাটোডা পড়ছি সুডোসিলোমেট, মানে হচ্ছে ফেক সিলম। ফেক সিলম মানে কি, এরকম দেহ গহ্বর থাকে, তবে দেহ গহ্বরটা পেরিটানিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না। কিন্তু এই মলাস্কা থেকে অ্যাকচুয়ালি ইউসিলম শুরু হয়, এখান থেকে। তার মানে এরা সবাই হচ্ছে, এরা হচ্ছে ইউসিলোমেট। দেখো আপডেট হয়েছে কিনা ভাই, আপডেট হয়েছে কিনা। এর আগে ছিল সুডোসিলোমেট, মানে হচ্ছে ফেক সিলম, মানে হচ্ছে দেহ গহ্বর আছে ঠিকই, বাট পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নেই। যারা ফার্স্ট ক্লাস করো তারা এটা বুঝতেছো না, আমি শিওর। যারা করছো তারা বুঝতেছ। কিন্তু এখানে আপডেট দেখো, এটা হচ্ছে ইউসিলোমেট, মানে হচ্ছে এদের প্রকৃত সিলম থাকে, এদের প্রকৃত
সিলম থাকে। তার মানে এখন থেকে আমরা যে সকল পর্ব পড়ব সবাই হচ্ছে ইউসিলমেট, মানে প্রকৃত সিলম। সবাই হচ্ছে কি প্রকৃত সিলম। মলাস্কা থেকে শুরু হবে প্রকৃত সিলমটা, একেবারে কর্ডাটা পর্যন্ত সবাই হচ্ছে প্রকৃত সিলম। দেখছো আপডেট কেমন হয়েছে? এর আগে ছিল সুডোসিলমেট, কে ছিল? নেমাটোডা। এখন দেখো এটা আপডেট হয়ে কি হয়েছে? প্রকৃত সিলম। প্রকৃত সিলম মানে কি? দেহ গহ্বর থাকবে এবং দেহ গহ্বরটা একটা পর্দা দ্বারা আবৃত থাকবে, সেটা হচ্ছে কি? পেরিটোনিয়াম পর্দা, যেটা আমি ফার্স্ট ক্লাসেই পড়াইছি। এবার হচ্ছে তাহলে হিমোসিল কি অ্যাকচুয়ালি? তাহলে মনে রাখবা মলাস্কা পর্বের প্রাণীগুলো কি? প্রকৃত সিলম। তবে এখানে একটু ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে হিমোসিল মানে কি? সিল মানে হচ্ছে কি? সিলম। সিল মানে কি ভাই? সিলম। এই যে দেখাইছি, তাও কোন ধরনের সিলম? প্রকৃত সিলম। বুঝা গেছে? এবার হচ্ছে হিম মানে কি? তোমরা হিম কথাটা অনেক জায়গায় পড়ছো, হিমোগ্লোবিন মানে হিম কথাটা বলে আমরা রক্তের সাথে রিলেট করি, তার মানে হচ্ছে এটা হচ্ছে রক্ত। তার মানে হিমোসিল মানে হচ্ছে এমন একটা সিলম, সিলম মানে দেহ গহ্বর, এমন একটা সিলম মানে এমন একটা দেহ গহ্বর যেটা রক্ত দ্বারা পূর্ণ। তার মানে হিমোসিল মানে হচ্ছে রক্ত প্লাস সিলম, আর সিলম মানে কি? দেহ গহ্বর। তার মানে এই দেহ গহ্বর যদি রক্ত দ্বারা ফিল আপ থাকে তখন এটাকে আমরা বলি হিমোসিল। এর আগে কি এরকম কোথাও দেখছিলা? এর আগে তো ভাই ফেক সিলম ছিল, যে এখানে তো তুমি প্রকৃত সিলম পাচ্ছ। তবে এটা এখনো এতটাও উন্নত লেভেলের না, এই সিলমটা এখনো উন্নত লেভেলের না, কারণ সিলমে রক্ত আছে, দ্যাটস ওয়াই এটাকে বলে হিমোসিল। এখনো কিন্তু উন্নত না, যেহেতু প্রকৃত সিলম, বাট এখনো কিন্তু উন্নত না। কারণ কি? যে এদের সিলম আছে ঠিকই, মানে প্রকৃত সিলম আছে ঠিকই, মানে এরা ইউ সিলমের ঠিকই, তবে এদের সিলমটা রক্ত দ্বারা পূর্ণ থাকে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হিমোসিল। এখন বুঝছো হিমোসিল মানে কি? যে সিলমটা রক্ত দ্বারা পূর্ণ থাকে তাকেই বলা হয় হিমোসিল। দ্যাটস ওয়াই হিমু থেকে আসছে হিমোসিল নামক দেহ গহ্বর। আশা করি হিমোসিল বুঝতে পারছো। ডিম 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 পারলো। আরে ভাই ডিম পারলো মানে হচ্ছে কি? এরা ডিম পারে। এরা কি পারে? ডিম পারে। এর আগে কি দেখছো এরকম কিছু? এর আগে কি ডিম পাড়াপাড়ি দেখছো? তার মানে পৃথিবীর এই যে ডিম পাড়ার একটা যে প্রথা, মানে মুরগি ডিম পারে, আর কে কে ডিম পারে? কুমিরে ডিম পারে। এই ডিম পাড়ার মিশনটা শুরু হয়েছে মলাস্কা থেকে। এই ডিম পাড়ার মিশনটা শুরু হয়েছে কোথা থেকে? মলাস্কা প্রাণী থেকে। এখান থেকেই শুরু হয়েছে। আস্তে আস্তে পরের এগুলাতে আমরা ডিম পাড়ার মিশন দেখতে পারবো। তো এরা কি পারে? ডিম পারে। মিশনটা করতে শুরু হয়েছে মলাস্কা থেকে। ডিম পাড়ার মিশনটা করতে প্রথাটা শুরু হয়েছে মলাস্কা থেকে। আপডেট আগেরটা হচ্ছে আপডেট না? আগেগুলো কি ডিম পারতো না তো। আর আগেগুলো কি ইউসিলোমেট ছিল? সুডোসিলোমেট ছিল, তাহলে উন্নত না। এবার আসো রতন কি? রতন, রতন দিয়ে কি বুঝাচ্ছে? আমি এগুলো একটু মুছে দিচ্ছি। রতন দিয়ে কি বুঝাচ্ছে? রতন দিয়ে বুঝাচ্ছে এদের এক ধরনের জিহ্বা থাকে, এটাকে বলা হয় রেতি জিহ্বা। এদের এক ধরনের জিহ্বা থাকে, জিহ্বা তো চিনো, রেতি জিহ্বা থাকে। র দিয়ে এই রতনের রত দিয়ে রেতি জিহ্বা। এবার আসো এর আগে কি কোনো জিহ্বা টিব্বা টাইপসের কিছু দেখছো? এর আগের পর্বে কি কোনো জিহ্বার কোনো কথা শুনছো? ঠোঁটের কথা শুনছো, কিন্তু জিহ্বার কথা শুনো নাই। তাহলে এইখানে তুমি এই প্রথম একটা জিহ্বা পাচ্ছ মলাস্কা পর্বে। সে জিহ্বাটার নাম হচ্ছে রেতি জিহ্বা। রেতি জিহ্বা, এটা মনে রাখতে হবে। আপডেট না? আগে পাইছিলা? পাওনি। এখানে আরেকটা জিনিস আপডেট পাচ্ছ, সেটা হচ্ছে পায়ের মাংস। ভাই পায়ের মাংস মানে কি বুঝাচ্ছে? এটাই বুঝো। সেটা হচ্ছে লিখো চলনের জন্য মাংস অংশ পা হিসেবে কাজ করে। পা হিসেবে কাজ করে। অবশ্যই লিখো দেহের। তার মানে লিখো চলনের জন্য দেহের মাংস অংশ পা হিসেবে কাজ করে। আবার বলতেছি, পায়ের মাংস দিয়ে কি বোঝাচ্ছে? চলনের জন্য দেহের মাংস অংশ পা হিসেবে কাজ করে। তার মানে এটা দ্বারা কি বুঝাইতে চাচ্ছে? এর আগে আমরা কখনো চলাচলের জন্য কিছু দেখি নেই, এর আগের পর্বগুলোতে মানে পা টাইপসের কিছু দেখি নেই। এই প্রথম এখানে পা, অ্যাকচুয়ালি এটা পা না, পা মানে পা আস্তে আস্তে বুঝতেই পারতেছ এটা এখনো পা না।
আস্তে আস্তে পর্বে পা আসতেছে। এই যে আমরা মানুষ, আমাদের 2টা পা আছে না, আমাদের পা গুলাকে অ্যাকচুয়াল পা বলতে পারবা, কিন্তু এটা কিন্তু কোনো পা না। তার মানে কারণ কি, মানে এদের যে দেহের যে মাংসল অংশটা আছে এটা অ্যাকচুয়ালি পা হিসেবে কাজ করে, যে এটা পা না। তার মানে পায়ের মিশন আস্তে আস্তে সামনে আসতেছে, সামনে কিন্তু আর আমরা আপডেট ভার্সনের পা পাবো। এটা কিন্তু কোনো পা না, জাস্ট এটাকে আমরা পায়ের মতো বলতেছি, কারণ এদের কোনো পা নাই। বাট মাংসল অংশটা, তোমরা শামুকের কথা চিন্তা করো, শামুককে দেখলে এদের পা দেখবা না, দেখবা যে এত বড় একটা মাংসল অংশ, এটা পা হিসেবে কাজ করতেছে, কিন্তু এটা কিন্তু পা না। তার মানে এখান থেকে মিশনটা স্টার্ট হবে, আস্তে আস্তে কিন্তু আমরা পরের পর্বগুলোতে পাটা পাবো, আপডেট হচ্ছে, বুঝা গেছে? তার মানে এটা মাংসল অংশটা পা হিসেবে কাজ করবে। সর্বপ্রথম চলনের জন্য এরকম পা টাইপসের কিছু পাইছি, যদিও এটা পা না, আস্তে আস্তে আপডেট হবে। কাটলো দিয়ে কি? কাটলো দিয়ে বোঝাচ্ছে কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত। এখানে যে রেতি জিহ্বাটা দেখতেছ, এই রেতি জিহ্বাটা কাইটিন নির্মিত। তার মানে এটাই বুঝাতে চাচ্ছি যে কাটলোর ক দিয়ে কাইটিন নির্মিত। এখানে যে রেতি জিহ্বাটা দেখতেছ, এই রেতি জিহ্বাটা কাইটিন নির্মিত। এবার চিন্তা করো, কাইটিন দ্বারা যদি কোনো কিছু নির্মিত হয়, মনে রাখবা ওইটা শক্ত টাইপসের হয়। মনে রাখবা কাইটিনের সাথে শক্তর একটা সম্পর্ক আছে, যে কোনো কিছু যদি কাইটিন দিয়ে নির্মিত হয় ওই জিনিসটা শক্ত হয়। তার মানে এদের জিহ্বাটা যেহেতু কাইটিন দিয়ে নির্মিত, এদের জিহ্বাটা কি? শক্ত। মনে রাখবা কাইটিন দিয়ে নির্মিত হলে কি হবে? শক্ত হবে। শেষে শেষে কি? শেষের দন্তস্ব দিয়ে শ্বসন, শ্বসনের জন্য এখানে একটা মেন্টাল থাকবে, শ্বসনের জন্য। আচ্ছা, এভাবে লিখো, শ্বসন, শ্বসন হয় মেন্টাল দ্বারা, শ্বসন হয় মেন্টাল দ্বারা। এই যে মেন্টাল শুরুর দিকে আমরা লিখছিলাম, মেন্টাল নামক পাতলা আবরণ দ্বারা দেহাবৃত, ওই মেন্টাল দ্বারাই কি করে থাকে? এরা শ্বসন করে থাকে। এর আগে আমরা কিন্তু শ্বসনতন্ত্র অনুপস্থিত দেখছিলাম, মানে শ্বসনের জন্য কোনো তন্ত্র ছিল না। এখানে এসে আমরা অ্যাকচুয়ালি মেন্টাল দিয়ে এদের শ্বসন কার্যটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে পরিপূর্ণ একটু। তাহলে শ্বসন হয় কিসের দ্বারা? মেন্টাল দ্বারা। এই টেকনিকটা মনে রেখে তোমরা মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো কি রাখতে পারা? মনে রাখতে পারা। মনে রাখবা আমরা যত সামনের দিকে যাচ্ছি তত আপডেট হচ্ছে প্রাণী, সো আপডেট হইতেই থাকবে। এবং এই জিনিসগুলো নিয়ে তোমরা এই কথাগুলো লিখতে পারবা। এটা হচ্ছে কি পয়েন্ট, এগুলো হচ্ছে তোমার ম্যাগলেট 9, এগুলো দিয়ে তোমরা এই কি পয়েন্টগুলো লিখতে পারো। আমি তো বলেই দিছি কিভাবে মনে রাখবা। মেন্টোস, মেন্টল নামক পাতলা ব্রন্ধাধরি, খেলো খোলস দ্বারা দেহ ঢাকা থাকে, হিমোসিল, হিমোসিলটা আমি ভালোভাবে ব্যাখ্যা করছি, আশা করি হিমোসিল বুঝছো। তারপর ডিম পাড়া প্রথটা এখান থেকেই শুরু হয়েছে। রতন, রেতি জিহ্বা থাকে, এবং রেতি জিহ্বাটা কাটলো কাইটিন দিয়ে নির্মিত, শক্ত। পায়ের মাংস, এখানে চলনের জন্য কিছু একটা দেখা যাচ্ছে, যদিও এটা পা না, দ্যাটস ওয়াই চলনের জন্য দেহের মাংস পা হিসেবে কাজ করে। এখন এটা পা হয় না, আস্তে আস্তে হয়তো আমরা সামনে দেখবো পা থাকতে পারে। তারপর শেষে শ্বসন হয় মেন্টাল দ্বারা, এই মেন্টাল। আশা করি তোমরা মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো এই একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারবা। মলাস্কা পর্বের এক্সাম্পলগুলো তো মনে আছে, শামুক, অক্টোপাস, এগুলা। আশা করি মলাস্কা তোমরা বুঝছো। যদি বুঝে থাকো কমেন্টে বলো বুঝছো, ঠিক আছে? কমেন্টে বলো বুঝছো। ওকে, বুঝলে ভালো। মলাস্কার পর নেক্সট সিরিয়ালটা কি? কারণ আমরা সামনে যাচ্ছি, আপডেট ভার্সন পাচ্ছি। নেক্সট সিরিয়ালটা কি মনে আছে? নেক্সট সিরিয়ালটা কি বলো? নেক্সট সিরিয়ালটা হচ্ছে অ্যানিলিডা। ভাই আমি বারবার বলতেছি তোমাদেরকে, সিরিয়াল তোমাদেরকে মেনটেন করতে হবে। সিরিয়াল যদি মেনটেন না করো, তুমি উন্নত কোনটা অনুন্নত কোনটা এটা বুঝবা না। পরীক্ষা কিন্তু এগুলো আসে, এটা কোনটার চেয়ে কোনটা উন্নত, তাহলে তোমরা বুঝছো যত সামনের দিকে যাচ্ছ উন্নত হচ্ছে। তাহলে সিরিয়াল মেনটেন করাটা কিন্তু ফ্যাক্ট। এগুলো এমসিকিউ বলো, সিকিউ, এই উন্নত অনুন্নত কিন্তু এমসিকিউ বলো অথবা সিকিউ দুইটাতেই আসে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে অ্যানিলিডা। এটা হচ্ছে আমাদের পর্ব নাম্বার 6, সেটা হচ্ছে অ্যানিলিডা। এর আগে আমরা মলাস্কা দেখছি, নরম। মলাস্কা কথাটা আসছে মলাস্কাস থেকে, নরম অংশ থেকে, মানে ওদের দৌড়টা নরম। আর অ্যানিলিডা কথাটা কীভাবে আসছে সেটা হচ্ছে, এখানে অ্যানিলিডা কথাটা যদি আমি ভাগ করি এভাবে, অ্যানিলাস এখান থেকে আসতেছে অ্যানিলাস। ভাই অ্যানিলাস অর্থ হচ্ছে ছোট আংটি, ছোট আংটি।
আর এখানে আইডিয়া দিয়ে বোঝাচ্ছে ছোট আংটি, আইডিয়া বোঝাচ্ছে আকৃতি, আইডিয়া দিয়ে বোঝাচ্ছে আকৃতি, আর অ্যানিলাস দিয়ে বোঝাচ্ছে ছোট আংটি। তার মানে বুঝতেই পারতেছ এই সকল প্রাণীর দেহতে এরকম ছোট আংটি আকৃতি টাইপসের বিশেষ কিছু থাকবে। আংটি তো আমরা চিনি, যখন আমরা আংটি এখানে পরি আঙ্গুলে, তো এদের অ্যানিলিডা পর্বে যে সকল প্রাণীগুলো থাকবে তাদের বডিতে অনেকগুলো ছোট আংটি আকৃতির শেপ থাকবে, অনেকগুলো ছোট আংটি আকৃতির অনেকগুলো শেপ থাকবে। মনে হবে যেন ওই বডিটাকে কিছু আংটি পরাই দেওয়া হয়েছে, মনে হবে ওই প্রাণীগুলোকে কিছু আংটি পরাই দিয়েছে, অনেকগুলো আংটি পরাই দেওয়া হয়েছে। মনে হচ্ছে ধর এটা আমার হাত, এখানে তুমি 4টা আংটি দিলা, তার মানে এরকম মনে হবে ওদের বডিতে, মনে হবে এরকম ছোট ছোট অনেকগুলো আংটি পরাই দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এই পর্বের নামটাই এরকম হয়েছে। এখন কথা হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে, সাইন্টিফিক নেম সহ মনে রাখবা, কারণ পরীক্ষায় সাইন্টিফিক নেমটাই আসে, মূলত সাইন্টিফিক নেমটাই আসে। ঠিক আছে, তো আমি না লিখে দিলেও বইয়ে পাবা। তা আমি জাস্ট একটু পরিচয় করে দিই কারা কারা অ্যানিলিডায় থাকবে। কেঁচো, তোমরা কেঁচো খুবই কমন ভাই, কেঁচো তোমরা যেখানে সেখানেই দেখতে পারো। কেঁচোকে কি বলা হয়? প্রকৃতির লাঙ্গল বলা হয়, তাই না? তো কেঁচো হচ্ছে তোমার অ্যানিলিডা পর্বের একটা প্রাণী। কেঁচোর পর আরেকটা বলি জোক। এর কথা তো শুনেই থাকো, জোক যারা রক্ত শুষে খায়, তাই না? তো এই জোকও কিন্তু অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত। এই দুটাই মাথায় রাখলেই হবে। সাইন্টিফিক নেম বইয়ে আছে, বইয়ে থেকে দেখে নিতে পারবা, কারণ এগুলো আসবে পরীক্ষায়। কেঁচো এবং জোক খুবই কমন উদাহরণ, এবং এটা দ্বারা আমরা পুরো অ্যানিলিডা পর্বে বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। তোমরা কেঁচো দেখছো না? তোমরা ভালো করে খেয়াল করো, কেঁচোকে যখন দেখবা তখন দেখবা কেঁচোর বডিতে এরকম মনে হবে গোল গোল আংটি টাইপসের কিছু। তখন এটা যদি আমাদের কেঁচোর বডি হয়, এই কেঁচোর বডিতে এরকম গোল গোল আংটি টাইপসের কিছু দেখতে পাবা। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে অ্যানিলিডা। এবার আসো আমরা অ্যানিলিডা মানে কেঁচো, জোক, আরো অনেক প্রাণী আছে, এদের বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো? ওই যে আমরা অ্যানিলিডা পর্বে বৈশিষ্ট্য মনে রাখলে সবগুলো মনে রাখতে পারবো। তো আমি চলে যাই আমার সেই টেকনিকে চলে যাই। সেটা হচ্ছে যে টেকনিকটা দেখো, খান সাহেবের আন্টি চট্টগ্রাম সিটিতে টাকা নিয়ে এসে বন্দি হলো। এই টেকনিকটা তোমরা একটু কি করতে হবে? ফলো করতে হবে। আচ্ছা, তার মানে কি টেকনিকটা কি? খান সাহেবের আন্টি চট্টগ্রাম সিটিতে টাকা নিয়ে এসে বন্দি হলো। এই টেকনিকটা ফলো করে আমরা অ্যাকচুয়ালি এই পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো। প্রথমে দেখো এই খান দিয়ে কি বুঝাতে চাচ্ছে? খানের খ দিয়ে বুঝাচ্ছে খণ্ডকায়ন উপস্থিত। তোমরা মনে করে দেখো, এদের বডি যেহেতু ছোট ছোট আংটি শেপটা স্ট্রাকচার থাকবে, তার মানে খণ্ড খণ্ড থাকবে, এরকম খণ্ড খণ্ড থাকবে। এদের বডিতে এরকম ছোট ছোট আংটি যেহেতু থাকবে, এগুলো এক একটা খণ্ড হিসাবে কাজ করবে না? এগুলো এক একটা কি হিসাবে? মনে করেন আমি তোমাদেরকে খণ্ডকায়ন পড়াইছিলাম না, যে কোনো প্রাণীর দেহে এরকম খণ্ড খণ্ড যুক্ত, তার মানে ছোট ছোট আংটি থাকে, এগুলো খণ্ড হিসেবে কাজ করে। তার মানে এদের বডি খণ্ডকায়ন উপস্থিত, খণ্ড খণ্ড থাকে। ঠিক আছে, তারপর আমরা একটু আংটি দিয়ে কি মনে রাখা যায় এটাই দেখি। আংটি দিয়ে এটা বুঝতেছই যে আংটি দিয়ে বোঝাচ্ছে যে ছোট আংটি আকৃতির খণ্ডকায়ন, ছোট
আকৃতির খণ্ড কায়ন। তার মানে বুঝাই গেছে, আংটি দিয়েই বুঝাচ্ছে ছোট আংটি আকৃতি, যে নাম দেখেই বুঝাচ্ছে আংটি আকৃতি খণ্ডকায়ন। তাহলে খণ্ডকায়নটা কি এরকম দেখতে, ছোট আংটি আকৃতি। একটু দাঁড়াও, এখানে সাহেব দিয়ে কি হবে এটা আমি ভুলে গেছি। সাহেব দিয়ে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে এদের সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র উপস্থিত, এটা লিখতে পারো সাহেব দিয়ে। দেশ সংবহন ও শ্বসনতন্ত্র উপস্থিত, এটা লিখো। এটা অ্যাকচুয়ালি আমার মাথা থেকে ছুটে গেছে। সেটা হচ্ছে সাহেব দিয়ে কি হইতে পারে, সেটা হচ্ছে সাহেব দিয়ে এটা লিখবা, সেটা হচ্ছে এদের সংবহন ও শ্বসনতন্ত্র উপস্থিত। এর আগে কিন্তু আমরা পর্বগুলোতে দেখছিলাম যে সংবহন ও শ্বসনতন্ত্র ছিল না, অনুপস্থিত ছিল। আমি যদি নেমাটোডা আর প্লাটিহেলমিনথেসের কথা বলি, নেমাটোডা আর প্লাটিহেলমিনথেস, এখানে এসে তুমি কিন্তু সংবহন ও শ্বসনতন্ত্র পাচ্ছ, তাহলে আপডেট পাচ্ছ। সেটা তো আগে ছিল না, এখানে এসে তুমি এটা পাচ্ছ, এটা হচ্ছে আপডেট ভার্সন। এবার আসো, এখানে একটা কথা শুনতে হবে, চট্টগ্রামের চ, সিটি, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে চলনের জন্য এই টেকনিকটা একসাথেই পড়বা। দেখো, চলনের জন্য সিটি নামক, এই সিটি নামক উপাঙ্গ থাকে। এখানে একটা কথা চলে আসছে, সেটা হচ্ছে যে এদের চলাচলের জন্য একটা উপাঙ্গ থাকে, সেটা হচ্ছে সিটি। এখন কথা হচ্ছে তুমি সিটি কি এটা চিনো না, আমি চিনাবো, সমস্যা নাই। তার আগে আমি একটা কথাই বলি যে এর আগে আমরা মলাস্কাতে পড়ছিলাম চলনের জন্য পায়ের মাংস অংশ পা হিসেবে কাজ করে, চলাচলের জন্য মাংসর অংশটা পা হিসেবে কাজ করে। এইখানে কিন্তু একটু আপডেট হয়েছে, সেটা হচ্ছে যে পা না থাকলেও এখনো কিন্তু পা আসে নাই। দেখো এখনো কিন্তু তুমি পা পাচ্ছ না, এটা কি পা, নাহলে তো আমি এখানে পা লিখতাম। সিটি কিন্তু পা না, জাস্ট একটা অংশ, একটা উপাঙ্গ। তার মানে চলনের জন্য সিটি নামক উপাঙ্গ থাকে, এটা এখনো কিন্তু পা না। ওখানেও পা পাই নাই, এখানেও অ্যাকচুয়ালি এটা কোনো পা না, তবে ওইটা এটা হচ্ছে আপডেট ভার্সন। এবার আমি একটু সিটি মানে এটা আমি তোমাকে বুঝিয়ে দিতে চাচ্ছি। ধরো পিঁপড়ার কথা চিন্তা করো, পিঁপড়া হাঁটাহাঁটি করে না, তো পিঁপড়া হাঁটাহাঁটি করার সময় কিছু আমরা উপাঙ্গ দেখি না, তো আমরা অ্যাকচুয়ালি বলে থাকি এটা হচ্ছে পিঁপড়ার পা, কিন্তু এটা পিঁপড়ার পা না, এটাকে তুমি পা বলতে পারবা না, এটাকে তুমি কি বলতে পারবা না, পা বলতে পারবা না। বিচ্ছুর কথা চিন্তা করো, বিচ্ছু গাছে টাছে তো আমরা বিচ্ছু দেখি, বিচ্ছু হাঁটাহাঁটি করে না, তো বিচ্ছু হাঁটাহাঁটি করার সময় দেখবা এরকম কিছু ছোট ছোট এরকম কিছু ইয়া থাকবে, ছোট এগুলাই হচ্ছে সিটি, এগুলা দিয়ে তারা চলাচল করে, বিচ্ছুর কথা বলতেছি, ঠিক আছে। তেমনি তবে ক্যাচো আর জোকে থাকে না, ক্যাচো আর জোকে সিটি থাকে না, কারণ তুমি জানোই ক্যাচো যোগ দেখতে কিন্তু এরকম না, বিচ্ছুর মতো না। তো বিচ্ছুর কথাই আমি জাস্ট বলতেছি যে বিচ্ছুতে কিছু এরকম চলাচলের জন্য এরকম কিছু জিনিস দেখো, যেটা অ্যাকচুয়ালি কোনো পা না, এখন এখানে পা আসে না, এটাই হচ্ছে সিটি মানে হচ্ছে একদম ক্ষুদ্র একটা উপাঙ্গ, যেটা দিয়ে সে চলাচল করে। তার মানে চলনের জন্য সিটি নামক উপাঙ্গ। তবে ক্যাচো আর যোগে কিন্তু এটা থাকে না, যদিও ক্যাচো আর যোগ অ্যানেলিডা পর্বের অন্তর্ভুক্ত, সবগুলো বৈশিষ্ট্যতে মিল থাকতে হবে এমন কোনো কথা নেই, ওভারঅলের কথাই বলতেছি, বুঝা গেছে। সিটি নামক উপাঙ্গ থাকে, কিভাবে টেকনিকটা, চট্টগ্রামের চলন, সিটি। টাকা দিয়ে কি, এদের ট্রোকোফোর নামক লার্ভা দশা থাকে, টাকা দিয়ে এটা লিখো যে এদের ট্রোকোফোর নামক লার্ভা দশা থাকে। তার মানে লার্ভা মানে তো বুঝো ভাই, লার্ভা মানে হচ্ছে একেবারে বাচ্চা অবস্থা, আমাদের যেরকম ভ্রূণ বলি আমরা, ওদের ক্ষেত্রে আমরা বলি এটা লার্ভা। একেবারে লার্ভা দশাটার নাম কি দিছে, ট্রোকোফোর। তার মানে এদের টাকার ট দিয়ে ট্রোকোফোর নামক লার্ভা দশা থাকে।
এবার আসো এখানে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে নিয়ে দিয়ে কি হয় দেখো, নিয়ের দন্তন্য দিয়ে এটাই বোঝাচ্ছে যে এদের রেচনের জন্য নেফ্রিডিয়া নামক একটা উপাঙ্গ থাকে। তার মানে এদের নেফ্রিডিয়া নামক একটা পেঁচানো নালিকা থাকে। লেখো ন দিয়ে লেখো নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতেছ যে রেচন অঙ্গ মানে কি এবং তার মানে নেফ্রিডিয়ার কাজটা কি। সেটা হচ্ছে দেহ থেকে বর্জ্য পদার্থ আউট করে দেওয়া। তো নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দিয়ে তারা তাদের দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এর আগে আমরা কিন্তু শিখা কোষ দেখছিলাম, জাস্ট একটা কোষ দেখছিলাম। মনে করে দেখো আমরা শিখা কোষটা কোথায় ছিল, আমরা যখন নেমাটোডা মনে পড়ছিলাম, তো নেমাটোডা যখন আমরা পড়ছিলাম তখন আমরা শিখা কোষ, হয়তো এটা প্লাটিহেল মিনসে ভুলে গেছি, তো ওই শিখা জাস্ট একটা কোষ ছিল রেচনের জন্য। কিন্তু এখানে তুমি একটা অঙ্গ পাচ্ছ, রেচন অঙ্গ পাচ্ছ ডাইরেক্ট, তাহলে আপডেট হয়েছে। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাচ্ছ যেটা দিয়ে সে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। আপডেট হবে আস্তে আস্তে, ঠিক আছে? ওকে, এবার দেখো বন্দি দিয়ে অ্যাকচুয়ালি কি হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লিখো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এটা খুবই ইম্পর্টেন্ট, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আমি এমনি টেকনিক দিয়ে লিখে গেলে হবে না, আমাকে তোমাকে এগুলো বুঝাইতে হবে। এগুলো যদি তুমি না বুঝো তাহলে হবে না, এই জন্য আমি সময় নিয়ে পড়াচ্ছি। এবার টেকনিক দিয়ে যাচ্ছে, এবার লিখে দিয়ে গেছি চট্টগ্রাম সিটি, এবার বলে দিয়ে গেছি চরণের জন্য সিটি থাকে, এটা বলে দিয়ে গেলে তুমি কিছু বুঝবা না। তো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র এটা আমি শিওর তুমি বুঝো না। দেখো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র মানে কি, রক্ত সংবহন তন্ত্র তো বুঝো। রক্ত সংবহন তন্ত্র কীভাবে তৈরি হয়, ধমনী থাকে, শিরা থাকে, হৃৎপিণ্ড থাকে, ধমনীর ভিতর দিয়ে রক্ত যায়, শিরার ভিতর দিয়ে রক্ত যায়। তার মানে এদেরও কি থাকবে, একটা রক্ত সংবহন তন্ত্রে রক্ত চলাচল করবে এবং এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। এবার বদ্ধ বলতে কি বোঝায় এটা আমি বলি, যে বদ্ধ বলতে বোঝাচ্ছে যে এই রক্তনালীর ভিতর দিয়ে, মানে ধমনী শিরার ভিতর দিয়ে রক্ত যায় না, তো রক্তগুলো কি কখনো দেখছো আউট হয়ে যায়, বাইরে দিয়ে চলে যায়? মানে ধমনী শিরা দিয়ে রক্ত কি বের হয়ে যায় নাকি ধমনী শিরার ভিতর দিয়ে রক্ত চলাচল করে? তার মানে ধমনী এবং শিরার মধ্য থেকে রক্ত করে বের হয়ে যায় না, বদ্ধ অবস্থা থাকে। দ্যাটস এটাকে আমরা বলি বদ্ধ রক্ত সংবহন। তাহলে বদ্ধ রক্ত সংবহন মানে কি, ধমনী এবং শিরার মধ্য দিয়ে রক্ত চলাচল করবে, কখনো এরা বাইরে যাবে না। যেমন আমাদের কথাই বলো, আমাদের রক্ত সংবহন তন্ত্র কিন্তু বদ্ধ রক্ত সংবহন। কারণ কি, আমাদের রক্তগুলো চলাচল করে ধমনী এবং শিরার মধ্য দিয়ে। কখনো কি দেখছো যে ধমনী এবং শিরা থেকে রক্ত বের হয়ে যেতে হয় না? তো এই জন্য দ্যাটস আমরা বলি বদ্ধ, যে আমাদের, অথবা অ্যানিলিডা রক্ত সংবহন বদ্ধ। আমাদের কথাও বলতেছে, আমাদেরও রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। বদ্ধ মানে বুঝছো। মুক্ত মানে কি, একটা দেখবা মুক্ত, মুক্ত মানে সিম্পল, সেটা হচ্ছে দেখবা যে ধমনী এবং শিরার মধ্যে দিয়ে রক্ত চলাচল করতেছে এবং দেখবা মাঝে মধ্যে ধমনী এবং শিরা থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। তো বের হয়ে গেলে এটাকে আমরা বলবো মুক্ত, কারণ এটা ওপেন। বুঝা গেছে? ওকে, হলো দিয়ে কি দেখো, হলো দিয়ে তোমরা একটা জোকের সাইন্টিফিক নেমটা মনে রাখতে পারো। জোকের সাইন্টিফিক নেম হচ্ছে হিরুডিনারিয়া মেনিলেন্সিস। হলো দিয়ে, কারণ এটা পরীক্ষায় আসে অনেকবার। হিরুডিনারিয়া, এটা বইয়ে আছে, মেলিনসিস। ওকে, এটা পরীক্ষায় আসে, এটা হচ্ছে জোকের সাইন্টিফিক নেম। জোকের সাইন্টিফিক, হলো দিয়ে মনে রাখতে পারো হিরুডু, হলো হো দিয়ে হিরুডিনারিয়া। যাই হোক, এটা পরীক্ষায় আসে, দ্যাটস এটা আমি লিখে দিচ্ছি। অনেক বলতে পারে যে এই জোকের সাইন্টিফিক নেম কি, লিখো। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝলা যে এই টেকনিকটা ফলো করে আমরা এলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো। খান সাহেবের আন্টি, খান দিয়ে খণ্ডকায়ন উপস্থিত। এখানে মনে রাখবা যে সর্বপ্রথম এখানে খণ্ডকায়ন দেখা গেছে। এর আগে কিন্তু আমরা কোনো খণ্ড দেখি নাই, এখানে সর্বপ্রথম খণ্ডকায়ন দেখা গেছে। এবং সাহেব দিয়ে বলছি শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র উপস্থিত। এর আগে কিন্তু আমরা শ্বসনতন্ত্র সংবন্ধ অনুপস্থিত দেখছিলাম, এখানে কিন্তু উপস্থিত। আন্টি দিয়ে বুঝতে হয় আন্টি আকৃতির, দেহের মধ্যে আন্টি আকৃতির শেপ থাকে। চট্টগ্রাম সিটি চলনের জন্য
চলনের জন্য সিটি নামক উপাঙ্গ থাকে, ওই যে চলাচলের জন্য। তবে এটা পা না, মনে রাখবে এটা পা না, এখনো পা আসে নাই। টাকা দিয়ে ট্রকোফোর নামক লার্ভা দশা থাকে, নিয়ে দিয়ে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, বন্দি দিয়ে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, হলো দিয়ে হিরুডিনারিয়া মেলিনেসিস। এটা দিয়ে তোমরা অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। আশা করি বুঝছো। সামনে আমরা আরেকটা পর্ব পড়ব, অ্যানিলিডা পর্ব কি। 4:37 বাজছে, তার মানে এখন 1 ঘন্টা হয়েছে। আচ্ছা, আমি আরো কিছুক্ষণ পড়াইতে পারি। সেটা হচ্ছে অ্যানিলিডার পর যে পর্বটা আছে সেটা হচ্ছে খুবই সবচেয়ে বড় একটা পর্ব, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। তো আমরা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যটা একটু মনে রাখি। একটু ধৈর্য ধরো। তোমরা যদি এই পর্বগুলোকে ওভাবে না দেখবা যে এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, কারণ দেখতেছ যে এগুলো আপডেট হচ্ছে, এটাতে এটা নাই, এটাতে এটা আস্তে আস্তে আপডেট হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো পা পাই নাই, মনে রাখবা। এখনো পর্যন্ত আমরা কোনো পা পাই নাই, কিন্তু এখন পা পাবো। এখনো পর্যন্ত আমরা কোনো পা পাই নাই, মনে করে দেখো। চলনের জন্য যা সিটি নামক উপাঙ্গ থাকে বসি, দেহের মাংস পা হিসেবে কাজ করে বসি, কিন্তু পা কথাটা এখনো আমরা আনি নেই। এই প্রথম আমরা পা কথাটা আনবো। তার মানে পা জিনিসটা আসছে কোত্থেকে? আর্থ্রোপোডা থেকে। কোত্থেকে আসছে? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্ব থেকেই পা জিনিসটা আসছে, এবং এটার নামও দেখো এরকম। সেটা হচ্ছে নাম কি? নামটা আসছে এভাবে, আর্থ্রোস বা আর্থ্রন। আর্থন অর্থ হচ্ছে, প্রথমে দেখো এটা অর্থ হচ্ছে সন্ধিযুক্ত। আমি বুঝাবো জিনিসটা কি। সন্ধিযুক্ত। আর পোডোস, পোডোস কথাটার অর্থ হচ্ছে পা। এই সর্বপ্রথম এখানে পা কথাটা আসছে বা পা আসছে। তার মানে আর্থ্রোপোডা অর্থ হচ্ছে কি? সন্ধিযুক্ত পা। তার মানে এই পর্বের যে সকল প্রাণীগুলা থাকবে, এই সকল প্রাণীগুলার একটা অন্যতম বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের সন্ধিযুক্ত পা থাকে। তার মানে এদের পা থাকে। আর এর আগে আমরা কখনো পা দেখি নাই, এই প্রথম আমরা পা দেখলাম। এবার খেয়াল করো সন্ধিযুক্ত পা মানে কি। খেয়াল করে দেখবা এদের পা গুলা দেখতে অনেকটা এরকম হয়। এটা একটা পা, মনে হবে গ্রেটার দেন সাইন, তাই না? এই দেখো পা। এবার দেখো এই পাটা কোন জায়গায় জয়েন্ট, এই জায়গায় জয়েন্ট। দ্যাটস ওয়াই আমরা বলে থাকি এটা হচ্ছে সন্ধিযুক্ত পা। তার মানে দেখো এখানে যে পা আছে, পাটা দেখো এদের পাগুলো একটু বাঁকা বাঁকা টাইপসের, মানে এই জায়গায় এদের পাটা জয়েন্ট অবস্থায় আছে। এই জায়গায় এদের পাটা জয়েন্ট, জয়েন্ট না, দ্যাটস ওয়াই বলা হয় সন্ধিযুক্ত পা। এদের পাগুলো জয়েন্ট জয়েন্ট। দেখছো আমাদের পা কি এরকম? এরকম না তো। আমাদের পা কি কখনো এভাবে থাকে? থাকে না। এদের পাগুলো সন্ধিযুক্ত, এভাবে জয়েন্ট থাকে। এই জায়গায় জয়েন্ট, এই জায়গায় জয়েন্ট। আশা করি বুঝতে পারছো। খুব কমন একটা বৈশিষ্ট্য, যেটা তো আমাদের আশেপাশেই থাকে, তোমাদের ভাই ব্রাদার, সেটা হচ্ছে তেলাপোকা। সেটা হচ্ছে কি? তেলাপোকা। মোস্ট কমন, তাই না? এই তেলাপোকা কিন্তু আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী। শুধু কি তেলাপোকা, আরো অনেকগুলো থাকে। পৃথিবীতে যত প্রকার কীট পতঙ্গ আছে, পৃথিবীতে যত প্রকার কীট পতঙ্গ আছে, সকল কীট পতঙ্গকে তুমি আর্থ্রোপোডা পর্বতে ফেলাইতে পারবা। এই জন্য আর্থ্রোপোডাই হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব। যদি পরীক্ষায় আসে সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি, আনসার হচ্ছে আর্থ্রোপোডা। কারণ এই পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে সবগুলোকে তুমি আর্থ্রোপোডা পর্বতে ফেলাতেই পারবা। ইভেন কি তেলাপোকা কে তুমি আর্থ্রোপোডা পর্বতে ফেলাতেই পারবা। তেলাপোকার বৈশিষ্ট্যগুলো জানলে কিন্তু আমরা দেখবো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো ইজিলি মনে রাখতে পারবো। তোমরা সবাই তেলাপোকা দেখো, তোমাদের প্র্যাকটিক্যালেও কিন্তু তেলাপোকা আছে। সো খুব কমন, তাই না? আচ্ছা, সো বোঝা গেছে আর্থ্রোপোডা সবচেয়ে বৃহত্তম প্রাণী। এবং আরেকটা এক্সাম্পল দিতে পারি, ঘাস ফড়িং। তো ঘাস ফড়িংও তো ভাই কীট পতঙ্গ না। তো ঘাস ফড়িংটার কথা আমি কেন বললাম, কারণ ঘাস ফড়িংটা, এই টপিকটা তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার, মানে এই জুলজির দ্বিতীয় চ্যাপ্টারে এই ঘাস ফড়িং নিয়ে আলোচনা আছে। সরি, দ্বিতীয় চ্যাপ্টার না, মানে এই জুলজিতেই তোমার এই ঘাস ফড়িং নিয়ে একটা কি আছে, টপিক
আচ্ছা সেটা মেবি হ্যাঁ তৃতীয় চ্যাপ্টারই হইতে পারে, সেটা হাইড্রার সাথে থাকতে পারে। আচ্ছা হ্যাঁ হাইড্রার সাথে থাকতে পারে, নাকি হাইড্রার সাথে রুই মাছ আছে, মেবি রুই মাছ। আচ্ছা যাই হোক, তো যেটাই হোক তেলাপোকা, ঘাসফড়িং নিয়ে অনেক ডিটেলস পড়বা এই জুলজি পেপারে। এই জুলজিতে তোমরা ঘাসফড়িং নিয়ে অনেক ডিটেলস আলোচনা আছে, তো এটা পরে দিয়ে পড়তে হবে। দ্যাটস ওয়াই তোমাকে আত্মকথা পর্বের সম্বন্ধে তুমি যদি আইডিয়া থাকে, তোমার পরবর্তীতে ঘাসফড়িং নিয়ে যখন পড়বো তখন অনেক আইডিয়া হবে। এতটুকু তো বুঝছো, সন্ধিযুক্ত পা। এবার আসো টেকনিকটা কি, এটাই আমাদের লাস্ট। দেখো অ্যান্টেনা দুটি এটাই আমাদের লাস্ট টেকনিক, আমি আর সময় নিতে চাচ্ছি না তোমাদের থেকে। অ্যান্টেনা দুটি পূজার কাছে নিও, রেচনে মিলির মুখে হিমু বেরিয়ে এলো। এই টেকনিকটা আমরা ফলো করে তোমার আত্মকথা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। আমরা তেলাপোকাকে ইমাজিন করেই বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। প্রথমে দেখো অ্যান্টেনা কি, যে এদের অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা থাকে। আমরা তেলাপোকাকে ইমাজিন করবো, তাইলেই বুঝবো। দেখো অ্যান্টেনা দেখো, তেলাপোকার দেখবা দুইটা কি থাকে, অ্যান্টেনা থাকে, এভাবে নাড়াইছে, ঠিক আছে না? যদি গায়ে লাগে সুরসুরি লাগবে, এভাবে দুইটা নাড়ায়, দুইটা অ্যান্টেনা থাকে, তাই না? এবং দেখো পূজা দিয়ে কি বুঝাচ্ছে, পুঞ্জাক্ষী থাকে। এবার আসো এখানে একটা কথা, যে পুঞ্জাক্ষী মানে কি? অনেকে চোখ বলে থাকো, চোখকে পুঞ্জাক্ষী বলো, বাট চোখ আর পুঞ্জাক্ষী কিন্তু সেম না। তো অ্যাকচুয়ালি এগুলোকে ইংরেজিতে বলে কম্পাউন্ড আইস, মানে আমাদের যে চোখটা দেখছ, এই চোখের সাথে এই পুঞ্জাক্ষী অনেক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে এটা যদি একটা তেলাপোকার মাথা হয়, আমাদের একটা তেলাপোকার মাথা হয়, ঠিক আছে? এই তেলাপোকার মাথায় এরকম ফোটা ফোটা বিন্দু টাইপসের দুইটা চোখ তোমরা দেখতে পারো, যদিও এগুলোকে চোখ বলে না। খেয়াল করে দেখবা, এরকম দুইটা ফোটার মতো মনে হবে, একটা ফোটা বসে আছে, দুইটা ফোটা এরকম থাকবে, এগুলোকে বলাই পুঞ্জাক্ষী। এগুলো কোনো চোখ না, পুঞ্জাক্ষী আর চোখ সিমিলার, যেহেতু দুইটা জিনিস বলতে একই বোঝানোই হচ্ছে, তবে দুইটা জিনিস সেম না। মানে এটা এখনো আপডেট হয় না, মানে চোখ হইতে হলে তার আপডেট হইতে হবে, জাস্ট এটা পুঞ্জাক্ষী। এমন একবার কয়টা, সেটা হচ্ছে দেখো এটা লেখা আছে দুটি। তারপরে দেখো অ্যান্টেনাও দুটি, পুঞ্জাক্ষীও দুটি। এটা মাথায় রাখবা, পরীক্ষা আসতে পারে। কয়টা? অ্যান্টেনা থাকেও দুটি, পুঞ্জাক্ষী থাকেও দুটি। দেখো আমি দুটি আঁকছি, ওকে। এবার আসো কাছে নিও, এই কথাটা মানে কি? কাছে নিও এই কথাটা মানে কি? সেটা হচ্ছে কাছের ক দিয়ে, খেয়াল করো এই ক দিয়ে মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে। এবার আসো এই কাইটিন নিয়ে আমি কিন্তু আলোচনা করছিলাম, ক দিয়ে কাই বলছিলাম। এই কাইটিন কথাটা যেখানে থাকবে বুঝবা এটা থাকা মানে শক্ত টাইপসের, শক্তর সাথে সম্পর্ক। তার মানে দেখো তুমি তেলাপোকাকে ইমাজিন করো, বাইরের যে লেয়ার, উপরের যে আবরণটা তোমরা দেখো, এই আবরণটা কিন্তু তেলাপোকার শক্ত। কারণ কি? ওই আবরণটা কাইটিন দিয়ে নির্মিত। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে দিই কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল, যেটা তেলাপোকার উপরের আবরণটা, এটা খুবই শক্ত। এবং মাথায় রাখবা, এখানে নি দেখতেছ না, নি দিয়ে কি বোঝাচ্ছে? নি দিয়ে বোঝাচ্ছে নিয়মিত প্লাস নিয়মিত, নি দিয়ে বোঝাচ্ছে নিয়মিত মোচিত হয়। এই কথাটা তোমরা কি বুঝছো যে মোচিত মানে কি? মোচিত মনে করে দেখবা তেলাপোকার উপরের অংশটা দেখবা এরা উল্টায় আবার নতুন একটা কঙ্কাল সেটা তৈরি করতে পারে। তাহলে তোমরা দেখবা তেলাপোকা তখন ভালোভাবে দেখছোই, তেলাপোকা যখন দেখবা উপরের যে বহিঃকঙ্কালটা মানে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল, এটা মোচিত মানে কি?
ধরো এটা পুরাতন হয়ে গেছে না, এটা ফেলাই দিয়ে মানে চেঞ্জ করে আরেকটা নতুন তৈরি করতে পারে। এটাই মানে হচ্ছে নিয়মিত মোচন মানে কি পরিবর্তন, এটা চেঞ্জ করে আবার নতুন একটা তৈরি করে ফেলতে পারে। তো কাছের ক দিয়ে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল, কাইটিন টাকা মানে শক্ত, নি দিয়ে নিয়মিত মোচিত হয়। রেচনে মিলির মুখে হিমির, এটা মানে কি বুঝাচ্ছে দেখো, রেচনে মিলির এটা মানে কি, রেচনের জন্য মালপিজিয়ান নামক অঙ্গ থাকে, এটা লিখো। রেচনের জন্য মালপিজিয়ান, এই যে মিলি দিয়ে বুঝবা, মালপিজিয়ান নামক অঙ্গ থাকে। ওই যে রেচনের জন্য দেখো যে এক এক অঙ্গ থাকতেছে। এর আগে আমরা নেফ্রিডিয়া পড়ছি, এখানে পড়তেছি মালপিজিয়ান, জাস্ট আপডেট হচ্ছে আস্তে আস্তে। রেচনের জন্য মালপিজিয়ান নামক অঙ্গ থাকে, ঠিক আছে। আচ্ছা, মুখে দিয়ে কি বুঝাচ্ছে? মুখে দিয়ে মানে হচ্ছে মুখপাঙ্গ উপস্থিত। এবার এখানেই দেখো, এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপডেট ভার্সন। এর আগে মুখ নিয়ে কিছু পড়ছিলা, মুখের অঙ্গ নিয়ে কিছু পড়ছিলা? পড়ো নাই। মানে এর আগের পর্বগুলোতে কি মুখপাঙ্গ নিয়ে কোনো কথা পড়ছিলা, যে একটা মুখ থাকবে, চোয়াল থাকবে, দাঁত থাকবে, এই থাকবে সেই থাকবে, এরকম কিছু পড়ছিলা? এখানেই তুমি সর্বপ্রথম যেটা পাচ্ছ মুখপাঙ্গ, তাহলে আপডেট না? আস্তে আস্তে এখানে মুখের যে ভিতরের অংশগুলো আছে এগুলো আসতেছে না? তোমাদের প্র্যাকটিক্যাল আছে না তেলাপোকার মুখপাঙ্গ বের করা? তো দেখবা যে ম্যাক্সিলারি, ঠিক আছে, তারপর ম্যান্ডিবল, এগুলো বের করতে হবে না, এগুলো হচ্ছে তেলাপোকার মুখপাঙ্গ। এগুলো তুমি এর আগে দেখছিলা, তাহলে আপডেট না মুখপাঙ্গ? ওকে। হিমু এই কথাটা তো এর আগেই পড়েছি যে হিমোসিল নামক দেহগহ্বর থাকে। হিমোসিল নামক, এটা তো আমরা এর আগের পর্বেতেও দেখছিলাম, তাই না? আমরা এটা কোথায় দেখছিলাম? মলাস্কাতে দেখছিলাম। হিমোসিল মনে আছে? সিল মানে হচ্ছে কি সিলম, আর হিম মানে হচ্ছে রক্ত। যে সিলম রক্ত দ্বারা পূর্ণ থাকে তাকে বলা হয় হিমোসিল নামক দেহ গহ্বর। এখানেও তোমরা মলাস্কার মতো পাচ্ছ। ওকে, বাবার বলি, সিল মানে হচ্ছে সিলম, হিম মানে হচ্ছে রক্ত। যে সিলম রক্ত দ্বারা পূর্ণ তাকে বলা হয় হিমোসিল। ওকে, আর কি বলবো, বেরিয়ে এলো, এখানে আর তেমন কিছু নাই। বেরিয়ে দিয়ে এমনি জাস্ট মনে রাখতে পারো, এটা হচ্ছে সবচেয়ে বড় পর্ব, এটা মনে রাখতে পারো। আর এলো দিয়ে কি মনে রাখতে পারো? এলো দিয়ে মনে রাখতে পারো, এ দিয়ে এদের সন্ধিযুক্ত পা থাকে। এটা হচ্ছে একদম কমন, কারণ দেখো তুমি যে এই পর্বের নামই দেখো যে এদের সন্ধিযুক্ত পা থাকে। দেখো এইখানে একটা আপডেট ভার্সন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এর আগে আমরা কোনো স্পেসিফিক পা পাই নাই। যেমন মলাস্কাতে দেখো মাংসের অংশটা পা হিসেবে কাজ করছিল, কিন্তু এটা পা না। তারপর দেখো অ্যানিলিডাতে দেখো চট্টগ্রামে সিটি মানে চলনের জন্য সিটি নামক উপাঙ্গ থাকে, কিন্তু এটা পা না, সিটি না। এই প্রথম তুমি সর্বপ্রথম একটা পা পাচ্ছ, এখান থেকে মিশনটা, পায়ের মিশন শুরু হয়েছে, পা আসার মিশনটা শুরু হয়েছে। সেটা হচ্ছে পা থেকে তুমি পাগুলো কিরকম সন্ধিযুক্ত। এই যে বললাম যে এটা যদি তেলাপোকা হয়, দেখো তেলাপোকার পাগুলো অনেকটা এরকম হয়। দেখো তেলাপোকার পা কিরকম হয়, দেখো সন্ধিযুক্ত। দেখছো এই পাটা, দেখছো এদিক দিয়ে জয়েন্ট মানে সন্ধি, এই পাটা এদিক দিয়ে জয়েন্ট, এই পাটা এদিক দিয়ে জয়েন্ট, এই পাটা এদিক দিয়ে জয়েন্ট, এই পাটা এদিক দিয়ে জয়েন্ট। এদের তো দুইটা অ্যান্টেনা থাকে, তাই না? এটা আমি একটা তেলাপোকা আগে বলছি। দেখো সন্ধিযুক্ত পা, এর আগে পা পাইছি না, পাবো না, এখানে এসে পা আসছে, এর পরের পর্বেও তুমি পা পাবা। আচ্ছা যাই হোক, মোটামুটি আমরা এই আর্থগোটা পর্বের বৈশিষ্ট্য মনে রাখছি। আর্থগোটা পর্বের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এবং এখানে ঘাস ফড়িং আছে, তেলাপোকা আছে। তেলাপোকা নিয়ে তোমার প্র্যাকটিক্যাল আছে, ঘাস ফড়িং নিয়ে তোমার একটা চ্যাপ্টার আছে। তো তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো, পরবর্তীতে ঘাস ফড়িংয়ের তা মনে রাখাটা অনেকটা ইজি হয়ে যাবে। ঘাস ফড়িং যখন পড়বা, ঘাস ফড়িংয়ের পরিচিতিটা অনেকটা ইজি হয়ে যাবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো তুমি ঘাস ফড়িংয়ের সাথে মিলাইতে পারবা। কারণ ঘাস ফড়িং যেহেতু আত্মগোটাতে পড়ে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই ঘাস ফড়িংয়ের থাকবে। ঘাস ফড়িং যখন পড়বা তখন ইজিলি ঘাস ফড়িংটা বুঝতে তোমার সুবিধা হবে। দ্যাটস ওয়াই এগুলো ভালো করে পড়ার দরকার, আর টেকনিকটা ফলো করেই তুমি পড়তে পারো। আজকে অনেকগুলো আমরা পর্ব পড়ছি, প্রায় কয়টা পড়ছি?
5টার মতো পর্ব পড়ছি এবং খুব পর্বগুলা খুব আমি চেষ্টা করছি খুব ডিটেলস আকারে পড়াতে। এমন না যে টেকনিক দিয়ে গেছি, টেকনিক দিয়ে এগুলো লেখায় দিয়ে গেছে, এমন না। প্রতিটা লাইন আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি এবং প্রতিটা লাইনই অ্যাকচুয়ালি বোঝার জিনিস, সেখানে মুখস্থর কোনো জিনিস নেই। মুখস্থ করবা জাস্ট এটা, এগুলো মুখস্থ করার লাভ নেই। এগুলো তোমাকে বইয়ে পড়তে হবে বা আমি লিখে দিছি আমার মতো করে পড়ে নিতে পারো, ঠিক আছে? এবং এভাবে টেকনিকগুলো মাথায় রাখতে পারো। তো টেকনিকগুলো কেন দেওয়া হয়? এই জন্য দেওয়া হয় যখন তুমি পরীক্ষা লিখতে যাবা তখন তোমার হঠাৎ করে তোমার মনে নাই যে এই জিনিস টপিকটা মনে নাই বা ওভাবে মনে আসতেছে না, তখন কিন্তু তুমি টেকনিকটা ফলো করে এগুলো এভাবে লিখে দিতে পারবা, ইজিলি লিখে দিতে পারবা। এবং লিখে দিলে এটা এনাফ। 3 নম্বরে যদি আসে তাহলে এনাফ। ওকে, সো বোঝা গেছে? আশা করি আমি চেষ্টা করছি, কতটুকু বুঝছো জানি না। তো টেকনিকগুলো ফলো করে বোঝার চেষ্টা করবা। নেক্সট ক্লাসে আমরা আরও একটা পর্ব আছে মেবি, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্যন্ত হচ্ছে নর্মাল, তারপর আছে কর্ডাটা। এবং মনে রাখবা কর্ডাটা হচ্ছে আমরা, এবং কর্ডাটা পড়বে কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে, ওগুলো আরও ডিটেলস আছে। এগুলো সম্বন্ধে এত ডিটেলস তো আমরা পড়ি নেই। আমরা যখন কর্ডাটাতে যাবো, এর আগে একটা আছে একাইনোডার্মাটা শেষ করে কর্ডাটাতে যাবো। কর্ডাটা কিন্তু একটা আমাদেরকে ডিটেলস পড়তে হবে, ঠিক আছে? এবং আর তেমন এই চ্যাপ্টারটা তেমন কিছু বাকি নেই, কর্ডাটা পর্যন্ত পড়লেই শেষ। তো কর্ডাটা কিন্তু এরকম না, এরকম তো পড়তেই হবে। কর্ডাটাকে আরেকটু ডিটেলসভাবে পড়তে হবে, কারণ কর্ডাটার কিছু ক্লাসিফিকেশন আমাদের জানা দরকার। দ্যাটস ওয়াই আমরা কর্ডাটাকে আলাদা করে পড়বো। তো আজকে এতটুকু। তো সবাই এই নোটগুলো করবা, নোটগুলা করে বাসায় পড়বা। অবশ্যই নোট করতে হবে, নোট না করলে এগুলো তুমি বই পড়লে কিছু পারবা না, ঠিক আছে? বুঝতে হয়তো বুঝতে পারো অল্প স্বল্প, কিন্তু তুমি পারবা না। তো তোমাকে এগুলো নোট করতে হবে। নোট করে আমি যেভাবে লিখে দিয়েছি, যেভাবে বুঝেছি, ওভাবেই নোট করবা এবং ওভাবেই বাসায় প্র্যাকটিস করে পড়বা। তাহলে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কোনো একদম বেসিক লেভেলের চ্যাপ্টার। এটা যদি না বুঝো, সামনের চ্যাপ্টারগুলো তোমার বুঝতে অসুবিধা হবে। মানে তোমার সেকেন্ড চ্যাপ্টার, বিশেষ করে হাইড্রা। দেখো হাইড্রা পড়বা যখন, রুই মাছ যখন পড়বা, তখন এগুলো কিন্তু এই চ্যাপ্টারই বিলং করে। রুই মাছ, হাইড্রা, সামনে কাশফড়িংও পড়বা, এগুলো সব কিন্তু এই চ্যাপ্টারই বিলং করে। তো এই চ্যাপ্টার যদি গ্যাপ দাও, সামনে বুঝতে একটু প্রবলেম হবে। সো তোমরা এগুলো নোট করবা, বিশেষত এগুলো নোট করবা। নোট করে পাবলিক গ্রুপে, আমাদের পাবলিক গ্রুপে কী করতে পারো, পোস্ট করে দিতে পারো। সবাই টেকনিকগুলো দেখে ওদের যদি পছন্দ হয় ওরা ওটাইভাবেই পড়বে। তো লেখাগুলো সুন্দরভাবে লিখবা, আমি যেভাবে লিখে দিছি, বুঝে লিখে দিছি, ওভাবেই লিখবা। বুঝে গেছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।